সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ এবং আনন্দঘন মুহূর্তে ঈদের দিন উদযাপন করেছেন। ঈদ শেষে আজকের এই মুহূর্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার সঙ্গে আর যে আপন জীবনের গল্পের নতুন একটা পর্ব শোনার জন্য যুক্ত হয়েছেন, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে আমেরিকান প্রবাসী ইয়ামিন রানার জীবনের এক অন্যরকম বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, অন্যরকম বাস্তব জীবনের গল্প বলছি ঠিক এই কারণে, এই গল্পটা এরকম একটা গল্প যে আপনার জীবনে আপনি যত সিনেমা দেখেছেন, যত সিনেমা বা রূপকথা শুনেছেন, আপনার ওই সিনেমা আর রূপকথাকেও হার মানিয়ে দিবে আমেরিকান প্রবাসী ইয়ামিনের জীবনের এই বাস্তব গল্পটা। তা কেন জানেন? ইয়ামিন তার আপন বোনের সঙ্গে ২৬ বৎসর পর দেখা হয়েছে। আর এই দেখা কোনো সাধারণ জায়গায় নয়, খুদ বাসর ঘরে। না, বউ হিসেবে নয়, চোর হিসাবে। আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারি, এই গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক হৃদয় বিতারক করুণ বাস্তব জীবন কাহিনী। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গল্পটা আপনার আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই ইয়ামিনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়ামিন রানা, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডাক্তার আর আমার মা পেশায় একজন শিক্ষিকা। ছোটবেলা থেকে মনে হয় যেন সোনার চামচ মুখে দিয়ে আমি জীবন কাটিয়েছি। তবে তারপরেও আমার জীবনে ঠিক ততটা সুখ নেই। আমার জন্মটাই যেন এক আজন্ম পাপ। আমি আমার জীবনে এক অন্ধকার রজনীর কথা আপনাকে জানাই। ছোটবেলায় আমার যখন বুঝ হয়নি, বয়স হয়নি, সেই মুহূর্তে আমার আজকের এই বাবা মা আমাকে দত্তক নিয়ে আসে এবং তারাই আমাকে লালন পালন করে এই দুনিয়াতে ইয়ামিন পরিচয়ে পরিচিত করে। মূলত আমার আসল নাম ছিল রানা। আজও আমার ওই নামটা আমার কানে বাজে। আমার বাপ মা আমার নাম রেখেছিল রানা এবং তারা আমার ভরণ পোষণ দিতে পারতেছিল না। শুনেছিলাম আমার নাকি আরও অনেকগুলো ভাই বোন ছিল। সবার মুখে আহার তুলে দেওয়া আমার গরিব বাবার পক্ষে দায় হয়ে দাঁড়িয়েছিল। ভাই বোনদের মাঝে আমি ছিলাম সবচেয়ে সুন্দর, দেখতে শুনতে একটু নাতুস টাইপের, যার কারণে ওই ডাক্তার লোকটা আমার বাবার কাছ থেকে আমাকে দত্তক নিয়ে আসে। বাবা বলেছিল আমার সন্তানের নামটা পরিবর্তন করবেন না। উনি আমার নামটা পরিবর্তন করেনি, আমার নামটা রানা রেখেছে, কিন্তু তার আগে তার নামের সঙ্গে এবাইদুদ উল্লাহর সঙ্গে ইয়ামিন নামটার মিল রেখে তিনি আমার পুরো নামটা রেখেছে ইয়ামিন রানা। ছোটোবেলা থেকে আমার যতটুকু মনে আছে, একজন পুরুষ আর একজন মহিলা এসে আমাকে খুব বেশি আদর করতেন। তারা আমার জন্য ঘন্টার পর ঘন্টা বাইরে অপেক্ষা করতেন। কাজের মহিলা আমাকে বাইরে নিলে পরে তারা আমাকে বুকে ছড়িয়ে ধরতেন এবং খুব বেশি আদর করতেন। মূলত তারাই ছিল আমার আসল বাবা মা। অভাবের তাড়নায় আমার বাবা মা আমাকে দত্তক দিয়ে ফেলে। সেখানে আমার আস্তে আস্তে করে বড় হয়ে ওঠা। একটা পর্যায়ে আমার ওই বাবা মাকে আর আমার কাছে আসতে দেওয়া হয়নি। তারা কি ইচ্ছে করে আসেনি, নাকি তাদেরকে আমার ছত্রছায়া থেকে দূরে রেখেতে চেয়েছিলেন ওই ডাক্তার পরিবার, তা আমি জানি না। তবে আমি আমার বাবা মাকে অনেক মিস করতাম। আমার সেই স্মৃতিগুলো ভাই খুব বেশি মনে নাই, তবে যতটুকু মনে আছে ততটুকুই আপনাকে বলি। আমার বাবা মা যখন আর আমাকে দেখতে আসতো না, আমি গেটের মধ্যে তাকিয়ে থাকতাম। যখন আমাকে সাদে নেওয়া হতো, আমি গেটের মধ্যে তাকিয়ে থাকতাম। আমার বাবার গায়ে গন্ধ ছিল, মায়ের গায়ে ছেঁড়া পোশাক ছিল, তারপরেও তারা যখন আমাকে রানা বলে বুকে জড়িয়ে ধরতো, আমি না আমার মনের ভিতরে এক অন্যরকম শান্তি পেতাম। এই শান্তিটা আমি বিশাল অট্টালিকার মাঝে পাই না। আমার ডাক্তার বাবা আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, দামি গাড়ি আমাকে চড়ায়, ভালো 5 স্টার হোটেলে আমাকে খাওয়ায়, বড় শপিং মলের কাপড় চোপড় আমাকে পরায়। কিন্তু বিশ্বাস করেন, তারপরেও কেমন জানি ওই ময়লা জামাগুলা আর ওই বাবা মাগুলাকে আমি খুব মিস করতাম। আমি যখনই আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাইতাম, তাদের চোখের পানি টলমল করতো। আমার মা আমাকে কোলে নিত, আদর করত। আমার বাসায় একটা কাজের মহিলা ছিল এবং অনেক বয়স পর্যন্তই মহিলাটা আমাদের বাসায় ছিল। আমি তিনার মুখে এই কথাগুলো জানতে পেরেছি। আমার মা নাকি আমাকে দেখতে আসতো, বাবা দেখতে আসতো, পরে ডাক্তাররা আমার বাবা মায়ের সঙ্গে আমাকে দেখা করতে দিত না।
আমি যাতে তাদের শরীরের কোনো গন্ধ আমার গায়ে না মাখি। এমন করেই আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হয়ে যাওয়ার পরে আমার এই স্মৃতিগুলো আস্তে আস্তে করে ভুলতে থাকি। আমি একটা সময় রাজধানী ঢাকারই একটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। এসএসসির আগ মুহূর্ত পর্যন্ত আমি যতবারই আমার আব্বা আম্মার কথা জিজ্ঞেস করতাম, তারা আমাকে খুব বেশি বকাঝকা করতো। আমার ডাক্তার বাবা আর শিক্ষিত মা সবসময় আমাকে বলতো, তোমার কোনো বাবা মা নাই, তুমি কোন বাবা মায়ের কথা বলো, তুমি আমাদের কাছে বড় হচ্ছ, আমরাই তোমার বাবা মা। তো ওই কাজের মহিলাটা আমাকে ফিসফিস করে বলতো যে না, এরা মূলত তোমার বাবা মা না, তোমার বাবা মা খুব গরিব, তারা তোমারে মাঝে মাঝে দেখতে আসতো, এদের কারণে তারা এখন আর আসতে পারে না। আমি ওই মহিলাটার মুখে শুনেছিলাম আমার বাবা মায়ের বাড়ি নাকি রাজশাহী ছিল, শুধু এটুকুই তিনি জানতেন, এর থেকেও বেশি তিনি আর জানতেন না। এসএসসি পাশ করার পরে আমি আস্তে আস্তে আমার বাবা মায়ের সম্বন্ধে জানতে চাইতাম, আর জানতে চাইলে পরেই তাদের সঙ্গে আমার ঝগড়া শুরু হতো। আমার ওই পালিত বাবা মা আমার সঙ্গে অনেক ঝগড়া করতো। একদিন আমার মা আমাকে খুব রাগ করে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর আমি তোকে পেটে ধরেছি, 10 মাস 10 দিন তোকে আমিই পেটে ধরেছি, তোর কোনো বাবা নাই, তোর কোনো মা নাই, আমরাই তোর বাবা মা, কিসব উল্টাপাল্টা কথা তুই বলিস, তোর কি মাথা ঠিক আছে? আমি তখন বললাম, দেখেন, ছোটোবেলার স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। একজন বয়স্ক লোক আর একটা মহিলা এসে আমাকে খুব আদর করতো, কোলে নিত। উনি বলে, এগুলো সবই তো দুঃস্বপ্ন। আমি বললাম, আচ্ছা, এই সবই যদি আমাদের দুঃস্বপ্ন হবে, আমার দুঃস্বপ্ন হবে, তাহলে আমাদের বাসায় যে কাজের মহিলাটা আছে তারে একটাবার জিজ্ঞেস করেন তো, আদৌ কি আমি আপনাদের সন্তান? এই কথাটা আমি ঠিক যেদিন বলেছি তার পরের দিন থেকে আমাদের বাসার ওই কাজের মহিলাটাকে আমি আর দেখতে পাইনি। তিনি বহু বৎসর, প্রায় 15 বৎসরের থেকেও বেশি সময় এই বাসায় কাজ করতেন। কিন্তু যখনই আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আপনারা আমার বাবা মা না, কাজের মহিলা বলেছে আমার আরও বাবা মা রয়েছে এবং আপনাদের কারণে তারা আমার কাছে আসতে পারে না, আমি এসএসসি পাস করেছি, আপনারা আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দেন, আমার বাবা মা হোক না গরিব, তাতে কী হয়েছে, আমি তাদের সঙ্গে থাকবো। আপনারা যে ছোটোবেলা থেকে আমাকে লালন পালন করে আজকের এই দিনটা পর্যন্ত এনেছেন, আমি ওয়াদা করতেছি আমি আপনাদের প্রত্যেকটা টাকা ফিরিয়ে দিব। আমি একটা চাকরি করব, যে টাকা বেতন পাবো সেই টাকা থেকে আপনারা যে আমাকে এতদিন পর্যন্ত খাওয়াইছেন পড়াইছেন, আমি আপনাদের সব টাকা দিয়ে দিব। কিন্তু দেখলাম যে না, তারা কোনোভাবে আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দিচ্ছে না। আমাকে তখন একটা সময় কলেজে ভর্তি করায়। যখন কলেজে ভর্তি করায় আমি তখন পড়াশোনা করি না, আমি কলেজে একদিন যাই তো আরেকদিন যাই না। তবে এটা সত্যি রে ভাই, আমার যে বাবা মা আছে, মানে যারা আমাকে লালন পালন করে বড় করেছে, তারা আমাকে অনেক ভালোবাসতেন, আমাকে হারানোর ভয় পাইতেন। তাদের একমাত্র অবলম্বন ছিলাম আমি। আমি দেখতাম আমার ওই শিক্ষিত মা মাঝে মাঝে বালিশ বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলতেন, আল্লাহ, তুমি আমার পেটে একটা সন্তান কেন দিলে না? যদি আমি আমার পেটে সন্তান নিতে পারতাম তাহলে তো আজ আমাকে এরকম কথা শোনা লাগতো না। এরকম কথাও আমি নিজের কানে শুনেছি। আমি যখন আবার বলতাম, মা, ও মা, আপনি এই মুহূর্তে কি বলছেন, উনি সাথে সাথে কথার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতো। এই কথাগুলি আমি ছোটোবেলা থেকে শুনতাম। আমি 99 নয় ভাই, 100% শিওর ছিলাম আমি আমাদের সন্তান না। এই বাবা মা আমার বারবার তাদের কথা মনে পড়তো, তাদের স্মৃতি মনে পড়তো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি। আমি কিচ্ছু জানি না, তখন তারা আমার পাসপোর্ট করায়। আমার পাসপোর্টটা করানোর পরে একদিন আমার বাবা হঠাৎ করে আমারে বলতেছে যে, ইয়ামিন, তোমার তো আসলে অতীত বারবার মনে পড়তেছে, মানে অতীতে তোমার কিছু হয়নি, তারপরেও তুমি বারবার অতীত মনে করতেছ। আমি একজন ভালো ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি একজন ভালো সায়েন্টিফিক এবং মানসিক ডাক্তার। সে আমাকে বলেছিল যে তোমাকে নিয়ে দেশের বাইরে একটু ঘুরে আসার জন্য, যদি তোমাকে নিয়ে অন্তত কিছুটা দিন দেশের বাইরে ঘুরে আসি তাহলে তুমি এই খারাপ স্মৃতিগুলো ভুলে যেতে পারবা, যেগুলো তোমার ব্রেনে সমস্যা করতেছে। এবং ডাক্তার যেটা বললো যে তুমি একরকম মানসিক রোগী। তারা কিন্তু আমাকে বেশ কয়েকবার মানসিক ডাক্তারের কাছে নিতে চাইছিল, বাট আমি যাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে ভাই, আমি ঠিক আছি, আমি তো কোনো অসুস্থ না, তাহলে কেন আমি মানসিক ডাক্তারের কাছে যাব? আমাকে বললো আমি যেতে চাইতাম না। শেষ পর্যন্ত আমার আব্বা তখন করলো কি, আমাকে বলে যে তোমাকে দেশের বাইরে নিয়ে যাব, কয়েকটা দিন দেশের বাইরে ঘুরে আসলে তোমার মস্তিষ্ক থেকে এই সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো দূর হয়ে যাবে। আমি তখন বললাম, ভালো কথা, তো এই জন্যই কি আমাকে পাসপোর্ট করেছিলেন? বলে, হ্যাঁ, এই জন্য তোমার পাসপোর্ট বানিয়েছি। আমি তখন বললাম, তাহলে কোথায় যাবেন, মানে কোন জায়গায় যাবেন? আমার আব্বা তখন বলতেছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও কানাডায় থাকে এবং ও কানাডার অনেক বড় একজন ডাক্তার। তো আমি চিন্তা করতেছি আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কয়েকটা দিন তাদের বাসায় থাকবো এবং কানাডা ঘোরাফেরা করলে তোমার এই স্মৃতি বা তোমার এই
কষ্টগুলো তুমি ভুলে যেতে পারবা, এরপরে আমরা আবারও দেশে ফিরে আসব। তো আমার আসলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। এরপরেও যেহেতু আব্বা মা বারবার জোরাজুরি করতেছেন, আমার মাটা খুব কাঁদতো, মানে আমার এই শিক্ষিত মা খুব কান্নাকাটি করতো, এবং তার কান্নাকাটি দেখে একটা সময় মনে হলো যে না থাক, তারা তো আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে আজকের এই দিনটা পর্যন্ত এনেছে। যাই হোক, যেটাই হোক, আমি তো তাদের কাছে দুমুঠো ভাত খেয়েছি, তারাই তো আমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব। পরে তাদের সঙ্গে আমি কানাডায় যাওয়ার একটা পরিকল্পনা করলাম। তো প্রথমে কানাডায় গেলাম। কানাডায় যাওয়ার পরে কয়েকটা দিন ওখানে থাকলাম, প্রায় 10-15 দিনের মতো। আবার বন্ধুর বাসায় ছিল, তিনি যেটা বললেন সেটাই, তার এক বন্ধু আছে, সে বাসায় ছিলাম। কয়েকটা দিন থাকার পরে আবার তখন চিন্তা করতেছে কানাডার পাশেই তো আমেরিকা, আমরা সেখানে গিয়ে আরও কয়েকটা দিন থেকে তারপরে দেশে চলে যাব। এই পরিকল্পনা করে তখন তারা কানাডা থেকে আমেরিকাতে ঢুকে, আমার বাবা মা আর আমি। আমেরিকাতে ঢোকার পরে তারা আমেরিকাতে গিয়ে আমার আব্বা একটা মানে ওনারই এক দুঃসম্পর্কের কেমন জানি ফুফাতো বোন হয়, তার বাসায় আমরা উঠি। নিউ ইয়র্কে ছিল ওনার বাসা, এবং সেখানে ওঠার পরে ওনার বাসায় আমরা থাকতেছি। 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পাস হইতেছে, আমি বাইরে ঘোরাফেরা করতেছি। আসলে আমেরিকাতে যাওয়ার পর আমার কাছে খুব ভালো লেগেছিল, মানে সেখানকার ব্রড মাইন্ডের মানুষজন, চলাফেরা, এবং সবাই ঘড়ির টাইম দেখে জীবনযাপন করে, এই একটা নিয়ম শৃঙ্খলা আমাকে অনেকটা আকৃষ্ট করেছিল। তো সেখানে আমি আস্তে আস্তে করে দিন পার করতেছি, ঘুরতেছি, ফিরতেছি। তবে আমার মাথার মধ্যে একটা জিনিস আসতেছিল যে কী ব্যাপার, সময়ের উপর তো সময় চলে যাচ্ছে, কিন্তু আব্বা কি দেশে যাবে না? তাহলে দেশে যাচ্ছে না কেন? এরকম করতে করতে একটা পর্যায়ে আমি দেখলাম কি, ওই আন্টির বাসায় থাকা অবস্থায় আমার আব্বা তখন জব করা শুরু করছে, কোনো একটা হসপিটালে জব করা শুরু করছে। এরকম সকালে যেত, বিকেলে আসতো, মানে আমার মা বাসায় থাকতো। তো আমি মাকে বলতাম, ও মা, কী ব্যাপার, আব্বা এরকম বারবার কই যায়, কোথা থেকে আসে, আমরা কি দেশে যাব না, আমরা বাড়িতে যাব না, আমাদের বাসায় যাব না? আম্মা বলে চলে যাব। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আব্বা, আমি আসলেই বুঝতেছি না, আপনি বাংলাদেশে যেরকম অফিস করতেন, আপনি আমেরিকাতে আসার পরও অফিস করতেছেন, মানে আপনি কি এখানে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা করতেছেন? আব্বা তখন আমাকে হঠাৎ করে বলতেছে, তোর কি মনে হয়? আমি বললাম, না, আমার কিছু মনে হয় না, আমি জাস্ট আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কি এখানে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা করেন? আব্বা বলতেছে হ্যাঁ। আমি বললাম, তাহলে আপনি দেশে যাবেন না? উনি বলে, না, আমরা দেশে যেতে চাচ্ছি না, দেশে জানজাল এত কিছু ভালো লাগে না, আর তোর মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ঘুরতে থাকে, আমরা আর দেশে যাব না, আমরা আমেরিকাতেই সেটেল হয়ে যাব। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, এটা তুমি কি কথা বললেন? আপনি আমাকে বলেছিলেন কানাডা যাবেন, ওখানে ঘুরে চলে আসবেন, তো সেখান থেকে আমেরিকায় আসলেন, এখন আমেরিকা থেকে আপনি দেশে যাচ্ছেন না, তা তো ঠিক না, আমরা দেশে চলে যাব, আমি দেশে যাব। তারপর আমার মা আমাকে বুঝাইতেছে, জড়াই ধরতেছে, বলতেছে, ইয়ামিন, একটু বুঝতে চেষ্টা কর, এগুলো তুই ভুল করতেছিস, কেন বারবার দেশের কথা বলতেছিস? দেশে তো আমাদের কেউ নাই, আমাদের তো দেশে কেউই নেই। আর তোকে আরেকটা কথা বলে, আমরা যে বাড়িতে থাকতাম, আমরা সেই বাড়িটা বিক্রি করে চলে আসি, ওই বাড়িটাও এখন আর আমাদের নাই। সো আমরা এখন দেশে কোথায় যাব, কার কাছে যাব? আমি বললাম যে তোমরা আমার সঙ্গে এই মিথ্যা কথাগুলো কেন বললা? মানে আমার সঙ্গে এইগুলো তো না করলেও পারত, আমি তোমাদের সন্তান, তোমরা দাবি করো, তো আমি যদি তোমাদের সন্তানই হই, তাহলে বাবা মারা কি সন্তানের কাছে এরকম মিথ্যা কথা বলে? কেন তোমরা প্রতিটা পদে পদে আমার কাছে মিথ্যে বলতেছো? যার কারণে তোমাদের প্রতি আমার বিশ্বাসটাই দিনে দিনে নষ্ট হয়ে যাইতেছে। আমার মা বলে, বাবা ইয়ামিন, তুই রাগ করিস না, আম্মু তোকে ভালোর জন্যই বলতেছে, আমরা দেশে যেতে চাই না, দেশের কালচার, দেশের মানুষজন আমাদের কাছে ভালো লাগে না, তোর আব্বা এখানে থাকবে, আমরা এখানেই সেটেল হব, তোর এখানে একটা দেখে শুনে সাদা চামড়ার মেয়ে বিয়ে করাই দিব। আমি বললাম যে তোমরা যাই বলো, যেটাই বলো, আমি কখনো এই দেশে বিয়ে শাদী করবো না, আর এই দেশে আমি সেটেল হবও না। প্রথম দিকে খুব একটা পাগলামি করছিলাম, দেশে চলে যাব, এখানে থাকবো না, টাগলামি অনেক করি, কিন্তু লাস্ট পর্যন্ত আসলে মানে যাওয়া হলোই না। আমি আর বাংলাদেশে ব্যাক করতে পারলাম না, এবং সেই আমেরিকাতেই থেকে গেলাম। তখন 11 ক্লাসে আবারও ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে তখন ক্লাস করতেছি, পড়াশোনা করতেছি, আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছে। তো পুরনো স্মৃতিগুলো আমি আস্তে আস্তে করে ভুলতে থাকি। দেশে আমার যে মা বাবা বা আমার ওই কাজের মহিলাকে যে বিদায় করে দিছে, এই সমস্ত কিছু আমার খুব মনে পড়তো। এরকম করে একদিন দুদিন শুধু আমার বাবার ঠিকানা, মানে আমার যেই জন্মদাতা বাবা মায়ের ঠিকানা আমার এটুকুই মনে আছে, তাদের বাড়ি হচ্ছে রাজশাহীতে, তারা রাজশাহীর মানুষ, শুধু এইটুকুই আমার মনে আছে, আর বাকি কোনো কিছুই কিন্তু আমার মনে নাই। আমি খুব মিস করতাম আমার বাবা মাকে আমেরিকা যাওয়ার পরেও, বাট ওটা আর প্রকাশ করতাম না। আগে যেরকম কান্নাকাটি করতাম, ঘাউরামি করতাম, রাগারাগি করতাম, বাট একটা পর্যায়ে রাগারাগি করা ছেড়ে দিয়েছি, যা আছে যেটা আছে সেটাকেই মেনে নিয়েছি। এমন করে আপনার দিন রাতগুলো পার হইতেছে। একটা সময় আমি পড়াশোনা করতে করতে গ্র্যাজুয়েশন শেষ করলাম।
তো এই গ্র্যাজুয়েশন করার আগ পর্যন্ত আমি কোনো রকমের আমার লাইফে কোনো রিলেশন বা ভালো লাগার জায়গা বলতে আমার মাঝে মাঝে ভালো লাগতো। কিছু স্পেশাল জায়গা আছে আমার এই নিউ ইয়র্কের মধ্যে, যেখানে গেলে আমার কাছে খুব ভালো লাগতো। আমি সেই জায়গাগুলোতে যাইতাম, কিছু সময় কাটাতাম, এবং কিছু স্পেশাল মানুষ ছিল, বিশেষ করে তারা বাঙালি না, আমেরিকান। ওনাদের সঙ্গে কথাবার্তা বলি কিছুটা আমি সব কিছু ভুলে থাকতাম, বাট আমার মাথার মধ্যে বারবার একটা জিনিসে ঘুরতে থাকতো যে আমার জন্মস্থান রাজশাহী এবং আমার বাবা মা রাজশাহীতে থাকে, এবং আমার একটা ড্রিম ছিল যে কোনো একদিন আমি হয়তো আমার বাবা মাকে খুঁজে পাবো, কোনো একদিন হয়তো আমার বাবা মাকে আমি খুঁজে পাবো। বাট সেই সময়টাতে ভাই আজকের এই দিনের মতো এত ফেসবুক, ইন্টারনেট বা চ্যাট জিপি, জেমিনি এগুলো ছিল না। আমরা তখন আসলে মোবাইল ফোনটাও খুব অতভাবে চলতো না, ল্যান্ড ফোন দিয়ে কথা বলা হইতো, বা ওরকমভাবেই হচ্ছে জীবন চলতো, অতটা দামি ফোন টোন বা এতটা লেটেস্ট ছিল না। এই করে একটা সময় গ্র্যাজুয়েশন শেষ করলাম, করার পরে আব্বা আম্মা চাপ দিতেছে বিয়ে করার জন্য, যে তারা ওখানে আমাকে বিয়ে করাবে এবং বিয়ে করার জন্য মোটামুটি খুবভাবে চাপ দিচ্ছে। তা আমি তখন বললাম যে না, তোমরা যাই বলো, যেটাই বলো, আমি বিয়ে করবো না, বিশেষ করে আমি আমেরিকান মেয়ে বিয়ে করবো না। আমার একটা ড্রিম ছিল যে আমি বাঙালি বিয়ে করব। তাই আমি আমার আব্বা আম্মাকে বললাম যে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি বাঙালি মেয়ে বিয়ে করব, আমি কোনো আমেরিকান বিয়ে করব না। আমার আব্বা বলতেছে সবাই আমেরিকানরে বিয়ে করে, আমেরিকানরা কত সুন্দর হয়, ব্রড মাইন্ডের হয় এবং ফ্রি মাইন্ডের হয়, তাদের বিয়ে করা ভালো, তুই আমেরিকাতেই বিয়ে কর, এটা সেটা। আমি একটা কথাই বলছি যে না, আমার আমেরিকান মেয়ে ভালো লাগে না, তোমরা যাই বলো, যেটাই বলো, আমি কোনো আমেরিকান মেয়ে বিয়ে করবোই না। তখন আব্বা বলতেছে যে ঠিক আছে, যদি আমেরিকা না করিস তাহলে তো এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছে যারা বাংলাদেশে বর্ন হয়েছে, এখানে আছে, কাগজপত্র পাইছে, এইরকম একটা মেয়ে না হয় তোকে বিয়ে করাই দিই। আমি তখনও বললাম যে না, আমি ওরকমও বিয়ে করব না, আমি বাংলাদেশে যাব এবং দেখে শুনে আমি আমার পছন্দ মতো একটা বাঙালি মেয়ে বিয়ে করব। আমার আব্বা আম্মা তখন আমার উপরে খেপে গেছে, বারবার ইয়ামিন তুমি উল্টাপাল্টা কথা বলো, এবং যেই তোমাকে আমরা বাংলাদেশ ভোলানোর জন্য, বাংলাদেশ ত্যাগ করার জন্য তোমাকে আমরা আমেরিকাতে এনেছি, এখানে সেটেল করেছি, তোমার জীবন এতটা উন্নত করেছি, এরপরও তুমি বারবার বাংলা বাংলা বাংলা, তুমি বাংলাতে কী পাইছো, কেন তুমি বারবার বাংলার কথা বলতেছো? আমি তখন বললাম যে আমার বাংলাদেশে যেতে ইচ্ছে করে এবং আমি বিয়ে করবো, বাঙালি মেয়েই বিয়ে করব। তো দেখেন আমাদের দেশে যেই পুলিশে আইন কারণ বা নিয়ম নীতি যেরকম আছে, আমেরিকাতে কিন্তু পুরো আলাদা। আমার বাবা মা চাইলেই কিন্তু আমার উপরে ফোর্স করতে পারবে না, বা আমাকে কোনো কিছু করতে বাধ্য করাতে পারবে না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারবো, এবং সেই রুলসে কিন্তু আছে। যার জন্য আমার বাবা মা কিন্তু ভয় পাইতো কোনো একটা কথা বলতে গেলে আমি আবার পুলিশ ক্লেম করি কিনা, পুলিশ ডাকে কিনা বাসায়, বা অভিযোগ করি কিনা, এই জন্য মোটামুটি তারা বেশ ভয়ে ভয়েই থাকতো। কোনো বিষয় আমাকে ডিরেক্টলি বলতে পারতো না, বা খুব নিজের ভিতরে সব কিছু চাপা রাখতো। এরকম করে অনেকটা বয়স আমার হয়ে যাচ্ছে, তারা বুঝতেছে। তখন আমি পুরোপুরিভাবে জব করতেছি, ভালো টাকা স্যালারি পাইতেছি, চলতেছি। যতই তাদেরকে বলতেছে আমি দেশে যাব, আমি বাংলাদেশে যাব না, তারা আমাকে বাংলাদেশে যেতে দিবেই না, কোনোভাবেই দিবে না। তো এক পর্যায়ে আমি করলাম কি, মোটামুটি খুবভাবে রাগ করে আমি তখন করছি কি, একদিন নিজে পাসপোর্ট নিয়ে টিকিট কেটে আমি তখন বাংলাদেশে চলে আসি। এইটা আমার আমেরিকাতে বহু বছর পরের কথা বলতেছি। তো বাংলাদেশে চলে আসি। তো চলে আসার পরে যেহেতু আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, ওখানে তো আমার স্কুলের অনেক ফ্রেন্ডদের সাথে আমার পরিচিত আছে, অনেক বন্ধুবান্ধব আছে। তো সবাইকে আসলে আমি খুবভাবে চিনতাম না। আমার একটা ফ্রেন্ডের কথাই মনে আছে, যার নাম হচ্ছে রাসেল। তো রাসেলরা হচ্ছে ঢাকার স্থায়ী ছিল এবং ও আমার খুব ভালো একটা বন্ধু ছিল। ওদের বাসার ঠিকানাটা আমার সম্পূর্ণভাবেই মনে আছে। তো আমি তখন একদিন ওদের বাসায় গেলাম। আমেরিকাতে আসার পরে কয়েকদিন পরেই আমি প্রথমে হোটেলে উঠেছিলাম। হোটেলে উঠছি কারণ যেহেতু আমার ওখানে আসলে ওরকম পরিচিত কেউই ছিল না। হোটেলে উঠছি এবং ওঠার পরে রাসেলদের বাসায় গেছি। তো রাসেলদের বাসায় যাওয়ার পরে, এবং রাসেল তো আমাকে দেখে বেশ অবাক হয়ে গেছে, ও তো আমাকে ঠিক চিনতেই পারতেছিল না। পরে আমারে বলল যে তুই হঠাৎ করে এভাবে আঙ্কেল আন্টির মনে কষ্ট দিয়ে তুই চলে আসলি, এইটা আসলে তুই ভালো করিস নাই। আমি অবশ্য আব্বা আম্মাকে মেসেজ করে আসছে যে অন্তত তাদেরকে থার্ড পার্টি যারা নিউজ দিয়ে আসছে যে আমি আসলে বাংলাদেশে চলে যাচ্ছে এবং আমি সন ব্যাক করব, আমি আবারও আমেরিকাতে চলে আসবো। তো আমার বাবা মা আসলে খুব হাঁপায়ে গেছিল। তারা আমারে বাংলা ভোলানোর জন্য যেই চেষ্টা করেছিল, এবং সবশেষ তারা দেখলো যে আসলে এটাতে তারা কামিয়াবি হচ্ছে না, সার্থক হচ্ছে না। এই কারণে একটা সময় তারা হাল ছেড়ে দিয়েছে। এমন একটা অবস্থা যে ওর নিজের জীবন যেহেতু নষ্ট করতে যাচ্ছে, তো তারা আর আমাকে কোনো বিষয়ে খুব বেশি একটা প্রেশার বা চাপ প্রয়োগ করে না। তখন আমি চিন্তা করতেছিলাম যে এখন কি করা যায়। আমি যখন আমার রাসেলের সঙ্গে কথা বলি, রাসেল আমাকে বলে যে দেখ, তুই রাজশাহী হচ্ছে একটা বিভাগ, এত বড় একটা বিভাগ, এবং এই বিভাগে তোর বাবা মায়ের নামও তুই জানিস না, তাদের ঠিকানাও তুই জানিস না, শুধু জানিস তাদের জন্মস্থান হচ্ছে রাজশাহী। এতটুকু জানলে তো আসলে তাদেরকে খুঁজে পাওয়া তোর জন্য কঠিন হয়ে যাবে। পরে আমি বললাম আমাদের বাসায় যে কাজের বুয়াটা আছে, বুয়াটারে যদি খুঁজে পাই তাও তো কোনো একটা ক্লো পাওয়া যাবে। ও
ও তো আমি তো রাসেল আমার পুরো ঘটনাটাগুলোই জানাই, পুরো বিস্তারিত জানাই। তো রাসেল আমাকে বলতেছে তো কাজের বউকে পেলে তো কোনো লাভ নাই, কারণ কাজের বউ তো তোকে বলেছে যে তাই তিনিও সেটাই জানে যে তার বাইরে তোদের বাড়ি রাজশাহী, তোর বাবা মা রাজশাহীর মানুষ ওটুকুই জানে, এর বাইরে তো আর সেও জানে না, সুতরাং তারে জিজ্ঞেস করেও তো এখান থেকে কোনো লাভ হবে বলে মনে হয় না। তো আমি তখন রাসেলকে বলতেছিলাম যে রাসেল, আমি আমার বাবা মাকে ফিরে পেতে চাই, যে কোনো কিছুর বিনিময় হোক, আমি প্রয়োজনে টিভিতে নিউজ করব, এটা করব সেটা করব। ও বলে তুই টিভিতে নিউজ করে বলবি যে তোর রাজশাহীতে বাবা মা আছে, তার রাজশাহী একটা বিভাগ, ওখান থেকে তোর বাবা মাকে কই থেকে কী পাওয়া যাবে? তো এই সমস্ত পাগলামি করিস না, পাগলামি না করি তুই আমেরিকাতে ফিরে যা, তোর বাবা মা তোকে অনেক ভালোবাসে, তারা তোকে আমেরিকাতে নিয়ে যাবে, ওখানে একটা বিয়ে করাবে, তুই বিয়ে শাদি কর, নিজের জীবনটাকে সুন্দর করে সাজা। আর যেহেতু তোর বাবা মা তোকে একরকম বিক্রি করে দিয়েছে, তোকে তারা ছেড়ে দিয়েছে, এত বছর পরে তাদেরকে পেলেও বা তুই কী করবি? আর যারা তোরা এত বছর তোর সঙ্গে থেকেছে, তোকে মানুষের মতো মানুষ গড়ে তুলেছে, আমেরিকার মতো দেশে তোকে পড়াশোনা করিয়েছে, তাদের চিন্তা কি তোর মাথায় একটু আসে না? তাদের কথা একটু ভাব। আমি তখন বললাম যে আমার আসলে আর কিচ্ছু ভালো লাগতেছে না, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমাকে যাই বলেন যেটাই বলেন আমি আর কিচ্ছু নিতে পারতেছি না। মানে আমি রাসেলকে বলতেছি আমার যে কোনো কিছুর বিনিময় হোক আমার বাবা মাকে আমার খুঁজে পেতেই হবে, এবং আমি দিন শেষে তাদের কাছেই যাব, তাদের সঙ্গেই থাকবো, আমি আর আমেরিকাতে ব্যাক করব না। তো আমাকে অনেক বুঝাইছে, বুঝায় শোনায় দেখতেছে যে আর পারতেছে না। আমি কিন্তু ভরপুর টাকা নিয়ে গেছিলাম, অনেক ডলার নিয়ে গেছিলাম সাথে করে, ঘুরতেছে ফিরতেছে ওরে নিয়ে এখানে সেখানে ঘুরি, আড্ডাবাজি করি, এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন ওর একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে রাইসা। এই মেয়েটার বাড়ি হচ্ছে রাজশাহীতে। ওই মেয়েটা কিন্তু আমার ক্লাসমেটটা, মানে ওর ক্লাসমেট, ওরা বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছে। তো একদিন হলো কি, হঠাৎ করে ওই রাইসার সঙ্গে ওর রেস্টুরেন্টে দেখা হয়ে গেছে। তো দেখা হয়ে যাওয়ার পরে ও কিন্তু রাইসাকে চিনে নাই, রাইসা ওকে দেখে চিনে গেছে। তো বলতেছে কিরে রাসেল, যখন কথা বলতেছিল ও কথা বলতেছে, বলতে বলতে একটা পর্যায়ে বলতেছে আচ্ছা রাইসা তোদের বাড়ি কি রাজশাহীতে না? ও বলে হ্যাঁ আমাদের বাড়ি রাজশাহীতে। তো বলে তোর সঙ্গে আমার একটু কথা আছে। এই কথা আছে বলে তখন একটা রেস্টুরেন্টে বসছে, আমিও বসছি, এরপরে রাইসাও বসছে, আমার বন্ধু রাসেলও বসছে। তো এই রাসেল তখন বলতেছে যে দেখ আমার একটা ফ্রেন্ড, তুই হয়তো চিনবি না, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি, আমার স্কুল বন্ধু, এবং স্কুল পাশ করার পর ও আমেরিকাতে চলে যায় ওর পরিবারের সঙ্গে। কিন্তু আজকে বহু বছর পর আমেরিকা থেকে ফিরে আসছে, বাট যে কারণে আসছে এটা শুনলে তুই হাসবি। রাইসা তখন বলতেছে যে রাইসা বেশ মিষ্টি একটা মেয়ে ছিল, দেখতে শুনতে সুন্দরী ছিল, এবং সর্বদিক থেকে বেশ ভালোই ছিল। রাইসা তখন বলতেছে যে ঠিক আছে তুই বল না কী হয়েছে, আমি কিচ্ছু মনে করবো না। বলে দেখ ও আসলে, ওর বাবা হচ্ছে বাংলাদেশের একজন নামকরা ডাক্তার ছিলেন, এবং ওর মা হচ্ছে শিক্ষিকা ছিলেন, আপনার কলেজে শিক্ষকতা করতেন। তো ওর বাবা মা ওকে দত্তক এনেছিলেন, মানে ও বলতেছে যে ওর বাবা মা ওকে দত্তক এনেছে, এবং ওকে যখন দত্তক বা পালক নিয়ে আসে তখন তার বয়স কিন্তু একেবারেই যে কম ছিল তা না, ও কিন্তু মোটামুটি একটু একটু হলো বুঝতো। তো এখন আমার বন্ধু ইয়ামিন, তার কথা হচ্ছে যে তার ছোটোবেলায় তার বাবা মা আসতো, তার সঙ্গে তার দেখা করতো, তারা কান্নাকাটি করতো, তারা আদর করতো, এবং একটা পর্যায়ে তার পালিত বাবা মা তাদেরকে বকাঝকা করে এবং তারা আর একটা সময় আসে না। এরপরে সে এসএসসি পাস করে, তার বাবা মায়ের সঙ্গে ঝামেলা করে, সিনক্রেট করে তার মানে জন্মদাতা বাবা মায়ের জন্য, একসময় তার পালিত বাবা মা তাকে আমেরিকাতে নিয়ে যায়। তো এরপরে পুরো ঘটনাগুলো সে মানে আপনার একটু একটু করে রাইসাকে সব কিছু বলে। এখন বলতে চাচ্ছে যে এখনও আমেরিকা থেকে ওর বাবা মাকে কোনো কিছু না বলে একরকম চুরি করে চলে আসছে তার ওই জন্মদাতা বাবা মাকে খুঁজে পাওয়ার জন্য। আর তার জন্মদাতা বাবা মায়ের অ্যাড্রেস তার কাছে এতটুকুই আছে, তারা রাজশাহীর মানুষ, সেইটুকুই জানে। তা রাইসা তখন একটা হাসি দিল, হাসি দিয়ে বলতেছে রাজশাহীর মানুষ হইলেই কি তাদেরকে খুঁজে পাওয়া যাবে? রাজশাহী তো ছোটো কোনো জায়গা না, এবং অল্প কিছু পরিবার সেখানে থাকে না যে খুঁজে সবার সঙ্গে কথাবার্তা বলে বলা যাবে যে কে তাদের সন্তান। এবং রানার কথাও বললো যে বাপ মায় নাকি তার নাম রেখেছিল রানা। তো বলে রানাকে পালক দিয়েছে ডাক্তারের কাছে, এখন এটা কোথায় পাওয়া যাবে? এভাবে তো বললে হবে না। আমি ওদেরকে বলতেছি রাজশাহী কত বড়, মানে রাজশাহী বিভাগটা কত বড়? বলে অনেক বড়। আমি বললাম আচ্ছা আমি তো মানে রাজশাহী বিভাগে যতগুলো পরিবার আছে আমার স্পষ্ট মনে আছে। আমি এমন করে বললাম যে আমি প্রত্যেকটা পরিবারের সঙ্গে কথা বলবো, আমি প্রতিটা পরিবারের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে জিজ্ঞেস করবো যে তারা তাদের ছেলেকে এভাবে দত্তক দিয়েছে কিনা। এইভাবে খুঁজে একজন করে আমি সবার সঙ্গে কথা বলে আমি আমার জন্মদাতা বাবা মাকে খুঁজে বের করবো। তাই এখনও সবাই হাসতেছে, মানে রাসেলও হাসে, রাইসাও হাসে। হাইসা একই কথা রাইসাও বলতেছে যে ইয়ামিন ভাই আপনার সঙ্গে আমার আজকেই পরিচয়, যেহেতু আপনি রাসেলের ফ্রেন্ড, সো আপনি আমারও ফ্রেন্ড। আপনি এগুলো ভুল করতেছেন, আপনি যে আমেরিকা থেকে চলে আসছেন আপনার আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে,
এখন আপনার জন্মদাতা বাবা মাকে খুঁজতেছেন, আপনি যদি মৃত্যু পর্যন্ত তাদেরকে খোঁজেন এই ঠিকানায় যে তাদের বাড়ি রাজশাহী, আপনি কখনোই তাদেরকে পাবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি মরে যাবেন, পাবেন না। সুতরাং যদি জীবনটাকে সাজাতে চান, আপনি আমেরিকাতে ব্যাক করেন এবং সেখানে গিয়ে আপনার বাবা মায়ের সঙ্গে থাকেন, আপনার জীবনটা অনেক সুখের হবে। মানে যেই কথাটা রাসেল বললো সেম কথাটাই রাইসা বলতেছে। আমার দুঃখ হলো আমার ভিতরের কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার বাবা মাকে আমার খুঁজে পাওয়াই লাগবে। তারা যতই বলুক, যেটাই বলুক, আমি আর মানে ওদের কথা দ্বারস্থ হব না। এবার আমি একটা সময় রাসেলের সাথে রাগারাগি শুরু করছি যে না, তুই আমার বন্ধু হইয়া আমার নিয়ে ঢাকায় কেন বসে আছিস? আমি তো ঢাকায় থাকতে আসি নাই, তুই আমার সঙ্গে চল, আমি রাজশাহীতে যাব এবং রাজশাহীতে গিয়ে আমরা হেঁটে হেঁটে মানুষদেরকে জিজ্ঞেস করব। সবাইকে না পাই, তবে যাদেরকে পাই তাদেরকে জিজ্ঞেস করব যে তারা এরকম আমিন রানা নামের কাউরে চিনি কিনা, তুই চল। তো ও হাসাহাসি করে এবং একটা পর্যায়ে ও তখন রাইসাকে বলে যে রাইসা, তোর বাড়ি যেহেতু রাজশাহী, ও যেহেতু ওর বাবা মাকে পাক বা না পাক, ওর যেহেতু রাজশাহীতে যেতে ইচ্ছে করতেছে, চল আমরা একটা দিন রাজশাহীতে গিয়ে ঘুরে আসি এবং সেখানে গেলে হয়তো ওর বাবা মাকে ও না পাক, কিন্তু ওর বাবা মায়ের অন্তত মাটিটা তো পাবে, চল আমরা একটু ওখানে যাই। যাই হোক, সবশেষ ওদের সঙ্গে আমার তখন রাজশাহীতে যাওয়া এবং আমার মনে হয় যে আমার জন্মের পরে বা আমার এই প্রথম রাজশাহীতে আমি গিয়েছিলাম, মানে আমার বুঝ হওয়ার পরে, বয়স হওয়ার পরে। এবং রাজশাহীতে যাওয়ার পরে রাজশাহী দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। ওখানকার মানুষ, চলাফেরা, কথাবার্তা, প্রত্যেকের সঙ্গে খুব ভালো করে আচরণ করে ওখানে 3 দিনের মতো আমরা থাকি। তো রাইসাদের গ্রামের বাড়ি ছিল, রাইসা বলছিল তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আমরা মানে গ্রামের বাড়িতে যাইনি, আমরা রাজশাহী শহরেই ছিলাম, ওখানে হোটেল ভাড়া করে হোটেলেই থাকি। 3 দিন পরে আমার বন্ধু মানে বলতেছে যে তুই বাড়িতে চল, মানে এইভাবে আর থাকিস না, ঢাকাতে চল। আমি বলছি যে না, আমি ঢাকায় যাব না, রাসেল তুই চলে যা। এবং ও তো আবার একটা জব করতো, যার জন্য ওর এখানে মানে এখানে থাকাটা অনেকটা দায় হয়ে যাচ্ছিল। তো বলতেছে যে আমি একটা ছুটি নিয়ে আসছি এবং ছুটির পর আমাকে চলে যেতে হবে, আমি তো থাকতে পারবো না। আমি তখন বললাম যে দেখ, তুই চলে গেলে চলে যা, আমি যাব না। আমার বিশ্বাস যে এখানে যদি আমি থাকি তাহলে আমার বাবা মাকে আমি খুঁজে পাবো। আমি এরকমও বলছিলাম যে রাজশাহীতে আসার পরে আমার মনে হয় যেন আমি আমার বাবা মায়ের শরীরের গন্ধ পাচ্ছিলাম, তাদের ঘ্রাণ পাচ্ছি, আমি তাদেরকে এখানে অবশ্যই খুঁজে পাবো, আমি এখান থেকে যাব না। তো রাসেল খুব রাগারাগিয়ে করতেছিল যে তুই চল চল। শেষ পর্যন্ত যেহেতু জব করে, ওর জবের তো বড় প্রবলেম হয়ে যাচ্ছে। ও তখন বলে যে রাইসা, তুই যেহেতু এই রাজশাহীতে আসিস, তাহলে আমি ওর এই হোটেলে রেখে গেলাম, আমি চলে যাচ্ছি, আমার দ্বারাই তো আর থাকা সম্ভব না, কারণ আমার তো চাকরি আছে। তো অ্যাজ এ তুই আমার ফ্রেন্ড হিসাবে তুই একটু ইয়ামিনডে দেখিস, ও তো পাগল, ওর দিকে একটু খেয়াল রাখিস। এই কথা বলে তখন আমার বন্ধু রাসেল আপনার রাজশাহী ব্যাক করে, ওর রাজশাহী থেকে ও তখন ঢাকায় চলে আসে। তো ঢাকায় আসার পরে এই রাইসা মেয়েটা আমাকে খুব বেশি সাপোর্ট দিচ্ছিল। আমি যেই হোটেলে ছিলাম ওই হোটেলেও আসতো আমার জন্য, মানে এখান থেকে তাদের বাসা খুব বেশি দূরে ছিল না, শহর থেকে বেশ কাছেই ছিল। তো ও বাসায় যাইতো, তাদের বাড়ি যাইতো, এখান থেকে খাবার দাবার নিয়ে আসতো, আয়না আমাকে দিত এবং বলতো তুমি খাওয়া দাওয়া করো, টেনশন করো না। আবার আমার ইচ্ছা ছিল যে আমি গ্রামে গ্রামে ঘুরবো এবং আমার বাবা মাকে হয়তো আমি পাবো। ভাই আমি এরকম করতাম যে সকালবেলা বেরিয়ে যেতাম হোটেল থেকে সকালে বেরিয়ে যে প্রত্যন্ত গ্রামগুলো আছে না, ওই গ্রাম সাইডগুলোতে চলে যেতাম। এখন তো ধরেন আপনার গুগল ম্যাপ আছে, গুগলের মাধ্যমে খুঁজে বের করা যায়, বাট তখন তো এরকম গুগলের সিস্টেম ছিল না। আমি তখন একেবারে প্রত্যন্ত গ্রামে যাইতাম, গ্রামে হাঁটাহাঁটি করতাম, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতাম এবং এরকমও পাইতাম যে কাউরে যদি পাইতাম, মানে একা পাইলে জিজ্ঞেস করতাম, চাচা কাকা বা দাদা আপনাদের এখানে কি এরকম কোনো লোক আছে যে তার ছেলেকে দত্তক দিয়েছিল, ছেলের নাম ছিল রানা। তো এরকম কত মানুষকে জিজ্ঞেস করতাম, কেউ আসলে বলতে পারতো না, এরকমভাবে কেউই বলতে পারে না। এরপরও আমি আমার মতো করে খুঁজে বেড়াইতেছি কোথায় পাওয়া যায়, কই পাইতে পারি। এমন করে 1 দিন 2 দিন কাটতেছে আর রাইসা মেয়েটা আমাকে ফুললি সাপোর্ট দিতেছে। এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন রাইসা বলতেছে, ভাই আপনি সত্যি পাগল হয়ে যাবেন, আপনি আমার সঙ্গে আমাদের বাসায় চলেন। আমার আম্মুকে আমি আপনার কথা বলছিলাম, আমার আম্মু খুব ইচ্ছা আপনাকে একটু দেখবে, আপনি আমাদের বাসায় চলেন। তো আমাকে জোরাজুরি করে একদিন রাইসা তাদের বাসায় নিয়ে গেছে। সকালবেলা ছিল, আমার মনে আছে দিনটা বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে গেলাম, পরে ওর মা বাবা ছিল, ওর ভাই বোন ছিল, তারা সবাই আমার সাথে খুব ভালো করে কথা বলে এবং ওর মা তো আমাকে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং তিনি আমার জন্য বাঙালি রান্নাবান্না করে। আমি যদিও বাঙালি খাবার ওই সময় খুব বেশি একটা খেতে পারতাম না, তারপরেও উনি দেয়, আমি খাওয়া দাওয়া করি। এবং রাইসার বড় ভাই ছিল, ছোটো ফ্রেন্ড ছিল, তারা সবাই আসছে আমার সাথে আড্ডাবাজি করছে, কথাবার্তা বলছে। তো রাইসার মা তখন বলতেছে যে বাবা তুমি আমাদের বাসায় থাকো, তুমি আমাদের বাসা থেকে যাইও না। আমি তখন বললাম যে দেখেন আমি তো এখানে থাকতে পারবো না, আমি তো আমার মাকে খুঁজতে আসছি। তো উনি বলে তো তুমি তো আমাকে পাইছো, আমি কি তোমার মা না? আমার চেহারা তো তোমার চেহারার সাথে মিল আছে, তুমি আমার ছেলে, তুমি থাকো। সত্যি ভাই রাইসার মা আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, এতটা মিষ্টি এবং এতটা সুন্দর ব্যবহার করেছে, যা ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না।
পরে আমি রাইসাদের বাসায় প্রায় 1 সপ্তাহ মতো ছিলাম। 1 সপ্তাহ ছিলাম ও সবার সঙ্গে, ওদের সঙ্গে পুষ্করিণীতে গোসল করেছি, ঢাঙ্গায় মাছ ধরেছি, বিলে ঘুরেছি এবং খুব মজা করেছি, যা আমার জীবনে এক কঠিন স্মৃতি হয়ে থাকবে। বাট আমার আব্বা আম্মার সঙ্গে আমার কথা হইতো, আমেরিকাতে যারা থাকতো তাদের সঙ্গে কথা হইতো। তারাও বারবার বলতো যে আমিন, তুমি আমেরিকাতে চলে আসো, তুমি থাইকো না, এবং তুমি যেটা করতেছো তুমি অনেক রিস্কে পড়েছে, বা বাংলাদেশ অনেক রিস্কি কান্ট্রি, কেউ না কেউ তোমার ক্ষতি করে ফেলবে, এবং তুমি আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তুমি চলে আসো। আমাকে বারবার তারা বলতেছে চলে যাওয়ার জন্য, বাট আমি আর গেলাম না। না গিয়ে এভাবেই তখন আস্তে আস্তে করে সময়গুলো পাস হতে হতে তখন একটা পর্যায়ে এই রাইসার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। মানে ভালো সম্পর্ক বলতে খুবই ভালো একটা সম্পর্ক হয়। আমার সঙ্গে অনেক মিষ্টি করে কথা বলে, ভালো করে কথা বলে, এবং ওদের বাসায় অনেক দিন ধরে ছিলাম, যার কারণে একটা ভালো লাগা তখন তৈরি হয়ে যায়। তো ভালো লাগা তৈরি হয়ে যাওয়ার পরে আমি যেদিন চলে যাব, মানে ওদের বাসায় দীর্ঘদিন ছিলাম, রাজশাহীতে ঘুরছি ফিরছি, ঢাকায় চলে আসি, এবং মোটামুটি টিকিটও আমার কাটা শেষ, আমি চলে যাব। এমন পর্যায়ে আসার পরে রাইসা তখন আমারে বলতেছে যে, মানে ও নিজেই বলতেছে যে যদি কিছু না মনে করেন আপনাকে একটা কথা আমি বলতে পারি। আমি বললাম ঠিক আছে বলেন। বলে যে আসলে আপনি তো চলে যাবেন, এরপরে আর কখনো ফিরবেন কি ফিরবেন না তা তো ঠিক জানি না, এবং হয়তো মানে আপনাকে আমার এই কথাটা বলা হবে না। সো আমি শেষ সময় আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমি বললাম কি? বলে আপনাকে আমার বেশ ভালো লেগেছে, যদি সত্যি কোনো বাঙালি মেয়েকে বিয়ে করতে চান তাহলে আমাকে প্রস্তাব দেন, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। ওই মুহূর্তে কিন্তু আমি যে চলে যাব আমেরিকাতে, আমার কিন্তু বেশ খারাপ লাগতেছিল, স্পেশালি কারোর জন্যই না, শুধু রাইসার জন্য। কারণ ওর সঙ্গে আমার কাটানোর সময়গুলো মনে হয় যেন আমার জীবনে গোল্ডেন লাইফ ছিল, মানে গোল্ডেন মেমোরিজ ছিল। এই সোনালি স্মৃতিগুলো আমি ভুলতে পারতেছিলাম না। এই স্মৃতিগুলো আমাকে বারবার আবেগ প্রবণিত করে তুলতেছিল। মন খারাপ হচ্ছে, কান্নাকাটি করতেছি, এবং ও আমাকে বলতেছে, মানে আমি বিশ্বাস করি শুধু ওর সঙ্গে কথাবার্তা বলে আবারও ফ্লাইট ক্যান্সেল করলাম যে আমি যাব না। এবং ফ্লাইট ক্যান্সেল করার পরে আমি তখন এই প্রথম আমার আব্বা আম্মার সঙ্গে কথা বলি, তাদেরকে জানাই যে এই ঘটনা, আমি এখন বাংলাদেশে একটা মেয়েকে পছন্দ হয়েছে, মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই জানাইছে, আমি তারে বিয়ে করতে চাই। পরে আমার মা বলতেছে যে ঠিক আছে তুমি মেয়ের মাকে দিও, আমি মেয়ের মার সঙ্গে কথাবার্তা বলবো। তো মোবাইল ফোনের মাধ্যমে, মানে মুঠোফোনের মাধ্যমে আমার মায়ের সঙ্গে আমি তখন এই রাইসার আম্মুর কথা বলাই দিই। রাইসার আম্মা বেশ ভালো মানুষ ছিলেন, ভালো থাকার কারণে আমার আম্মুর সঙ্গে কথাবার্তা বললে পরে আমার আম্মু তখন আমার বলতেছে যে আমিন, তুমি তো জানো আমরা তো জব করি। আমার মাও তখন জব করতো, বলে আমিও জব করি, তোমার আব্বাও জব করে, তো এই সময় তো আমরা ছুটি পাবো না। ওখানে কিন্তু ভাই নিয়মগুলো খুবই হার্ড, আপনার একটা ছুটির সময় আছে, এর বাইরে কিন্তু আপনি ছুটি পাবেন না। তো আমার আব্বা মা বলতেছে আমরা তো এখন ছুটি পাবো না, আর তুমি বললেই তো আমরা এখন বাংলাদেশে যেতে পারি না। তো যদি সত্যি মেয়েটাকে তোমার ভালো লেগে থাকে, বা মেয়েটার প্রতি তোমার ওরকম আবেগ প্রেম ভালোবাসা থেকে থাকে, তাহলে তুমি তাকে বিয়ে করে আমেরিকাতে চলে আসো, এবং এরপর আমার মেয়েটাকে নিয়ে আসবো। আর আমার মা কী করলো, তার বাপের বাড়ির যেই ঠিকানা আছে সেই ঠিকানাতে লোকজন বলল যে আমার মামারা আছে, তাদেরকে বলল যে এমন এমন ঘটনা, ও তো বিয়ে করবে, তাকে সাপোর্ট করার জন্য। আর আমার আব্বুর যে পরিচিত লোকজন আছে তাদেরকেও, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস আমার আব্বু দিয়ে দিয়েছে, যে তুমি তাদের সঙ্গে কথাবার্তা বলো এবং সবাইকে জানিয়ে শুনিয়ে যেভাবে ভালো হয় সেভাবেই করো। আর আমার বাবা আমেরিকা থেকে হচ্ছে রাইসার ফ্যামিলির বেশ খোঁজখবর নিয়েছে, যে রাইসার বাবা মা এবং রাসেলের সঙ্গে কথাবার্তা বলেছে, তাদের মাধ্যমে জানতে পারছে। সব কিছু জানার পরেই তারা ফুললি সিদ্ধান্ত নিয়েছে যে তুমি ওখানে বিয়ে করো, এবং বিয়ে করার পরে তোমার বউকে আমরা পরে নিয়ে আসবো, তুমি বিয়ে করে চলে আসো। তো আমার আব্বার কিছু বন্ধু ছিল, তারাও আসছে, আমার নানু বাড়ি থেকে কিছু লোকজন আসছে, সবাইকে মিলে, যেহেতু আমি রাইসাদের বাসায় থাকতেছি, তো ওদের বাড়িতেই তখন বিবাহটা অনুষ্ঠিত হয়েছে। যেহেতু আমার নিজের কোনো ঠিকানা নেই বাংলাদেশে, সো ওদের বাড়িতেই ছিলাম। এবং ওর আব্বা, আমার মনে আছে, 6টা গরু জবাই দিছে, এবং 6টা গরু জবাই দিয়ে পুরো এলাকাবাসী লোকজন সবাইকে জানাইছে যে এমন এমন ঘটনা, তার মেয়ের বিয়ে, এবং বড় বিশাল কোনো অনুষ্ঠান করা হয়েছে। রাইসারা অনেক বড়লোক ছিলেন, কিন্তু তাদের ঘর বাড়িগুলো অতটা উন্নত ছিল না। কিছু মানুষ থাকে না যারা খানদানি বড়লোক, এরা কিন্তু দেখবেন ওদের ঘরবাড়ি খুব বেশি একটা ঠিক করে না, যাদের কাছে হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় তারাই মূলত ঘরবাড়ি চাকচিট এটা সেটা করে ফেলে। কিন্তু যারা খানদানি বড়লোক, এরা ঘরবাড়ি ওই আগের মতো রাখতেই পছন্দ করে। তো রাইসার বাবা ছিলেন খানদানি বড়লোক, উনি ঘরবাড়িগুলো ওভাবে সাজায় টাজায় নেয়, ওভাবে পূর্ণভাবে রেখে দিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সবশেষ আমরা সারাদিন বেশ ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। এত ব্যস্ততার মাঝেও বিবাহ সম্পন্ন হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে, সবার সাথে অনেক আনন্দ ফুর্তি হয়, এবং অনেক কাজে লোকেরাও থাকে। তো এরপরে আমার বাসরঘর তৈরি করা হয়, আমার রাইসার সঙ্গে বিয়ে হলো এবং বাসর তৈরি করা হলো, বাসর ঘরে যাব। তো
তো বাসরঘর যারা তৈরি করেছিল তারা বেশ বড়, মানে একটা বড় রুমের মধ্যে বাসরটা তৈরি করে আপনার খুব সুন্দর করে, একদম মানে এত সুন্দর করে আমার বাসরঘরটা, আমার মনে হয় এটা আমার জীবনে খুব বড় একটা স্মৃতি হয়ে থাকবে। সুন্দর করে বাসরঘর তৈরি করার পরেই তো আমি তখন রাইসাকে নিয়ে ঘরে ঢুকলাম। আমি যখন বাসরঘরে ঢুকলাম তখন আনুমানিক প্রায় আপনার রাত তখন প্রায় 11টার মতো বেজে গেছে, 11টা অলমোস্ট 11:30 বাজবে। তো ঢোকার পরে যেহেতু দুজনের গায়ে বিয়ের পোশাক আশাক ছিল, আমরা বিয়ের পোশাক আশাকগুলো খুললাম। খোলার পরে তখন রাইসার যে গয়নাগাটিগুলো ছিল ও তখন বলতেছে যে গয়নাগাটিগুলো খুলে রাখে। তো ও তখন গয়নাগাটিগুলো খুলে, যে ডয়ার ছিল, মানে ডয়ার যে ছিল রুমের মধ্যে, ওই ডয়ারের মধ্যে তখন গয়নাগাটিগুলো রাখছে। রাখার পরে সুন্দর করে দুজনেই তখন চুপটি করে শুয়ে পড়ছে। শোয়ার পরে কিছুক্ষণ পরে ও আমাকে বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাব। আবার ওই রুমের মধ্যে কিন্তু ওয়াশরুম ছিল। তো এটার পরে আবার বাইরে কিন্তু খুব লোক হাঁটাচলা করতেছে, যেহেতু বিয়ে বাড়ি এবং আজকে তো বিয়ের মানে অনুষ্ঠান শেষ হয়েছে, এবং আপনি তো বুঝতেই পারেন যে গ্রামের বিয়েতে অনুষ্ঠান শেষ হলেও 2-3 দিন আমেজ থাকে। মোটামুটি সবাই তখন উপস্থিত ছিল, এবং যে মানে সামনে দিয়ে হাঁটার মতো জায়গা আছে, সবাই হাঁটতেছে, চিল্লাচিল্লি করতেছে, এগুলো শোনা যাইতেছে। আর আইসা তখন ওয়াশরুমে ঢুকলো, আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন। ওয়াশরুমে ঢোকার পরে ওয়াশরুম থেকে বের হয়ে ও আসছে, এবং আসার পরে ওর পায়ের মধ্যে মনে হয় কোনো না কোনো একটা চট খাইছে, কোনো একটা আঘাত খাইছে। আঘাত খাওয়ার পরে ও তখন করলো কি, আঘাতটা খেয়ে পাটারে দেখছে, নোকটারে দেখছে, দেখা আইসা আমার সঙ্গে শুইয়া ও কেমন জানি একটু অন্যরকম টেনশনে পড়ে গেছে। তাই আমি বলতেছি, রাইসা কী হয়েছে, কোনো সমস্যা? আমাকে ইশারা দিয়ে বলতেছে যে চুপ, এরকম আঙুল দিয়ে বলতেছে যে চুপ। যখন চুপ করতে বলছে আমি তখন চুপ হয়ে গেলাম। চুপ হয়ে যাওয়ার পরেই মানে ও দেখি যে কী জানি কী করতেছে। আমি যে কী হয়েছে তোমার, আমার কাছে বললো, তুমি মনে হচ্ছে খুব একটা টেনশনে পড়ে গেছো। তা বলে কিছু না, এমন করে ও ফাট করে তখন খাট থেকে নেমে গেছে, মানে খাট থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে। নিচে নেমে ও বসে গেছে, বসেই খাটের, ওদের যে খাটটা ছিল এটা আপনার মানে ইয়ের মতো ছিল, এবং নিচে হচ্ছে স্পেস ছিল, খাটের নিচে জায়গা ছিল। ওই ধাপ করে করলো কি, নিচে যায় মানে লাইটগুলো অন করছে, লাইটগুলো অন করে বলতেছে এই তুই কে রে, বেরিয়ে আয়। এটা যখন বলছে, এই মেয়েটা তখন কি করছে, মানে কোনো একটা মেয়ে ছিল এটার নিচে, খাটের নিচে, মেয়েটা বের হয়ে তখন দৌড়ে দরজার কাছে চলে গেছে। মানে ও যে দিয়ে ডাক দিছে, এই দিক দিয়ে ডাক না দিয়ে মেয়েটা পিছন থেকে মানে ওই যে সাইডের জায়গাটা থেকে বেরিয়ে দিছে দৌড়। এখন দৌড় দেওয়ার পরেই মেয়েটা গিয়ে কিন্তু গেটটা খুলে ফেলছে, মানে এই যে দরজাটা লাগানো ছিল ওইটা গিয়ে কিন্তু খুলে ফেলছে। রাইসা তখন পিছনের থেকে চুল চাইবা ধরছে, ধরে দিছে চিৎকার। আমি কিন্তু তখন এই যে মানে বাঁশর ঘর তো মানে যে খাট আছে, খাটের চারপাশে তো একদম ফুল দিয়ে সাজায় রাখছে। তো এই কারণে বাইরের সাইডে খুব একটা দেখাও যাচ্ছে না। আমি তখন ওখানে আমি তো ভয় পাচ্ছিলাম, আমি কিন্তু এই জিনিসগুলোতে খুব ভয় পাই, অনেকটা ভয় তখন ভিতরে কাজ করতেছে যে কী ব্যাপার, কী হইতেছে। আমি তখন ওখানে বসে আছি। মেয়েটা তখন কী করলো, দরজাটা খুলছে এবং রাইসা তাদের পিছন থেকে গিয়া ধরছে, এবং তখন সে চিৎকার দিচ্ছে। তখন তো আশেপাশে যারা ছিল তারা সব দৌড়ে চলে আসছে, এবং আসার পরে বলতেছে যে এইটা তো এরকম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। এবং ওইখানকারই কিছু লোক বলতে, স্যার এর তো মশলা বাটছিল, মানে ওই যে বিয়ে বাড়িতে যারা মশলা বাটে না, বাবুর্চিদের সঙ্গে মশলা বাটার কিছু মহিলা থাকে, তো বলতেছে এই তো বাবুর্চিদের সঙ্গে সারাদিন এখানে মশলা বাটছিল, কালকে রাতেও তো ছিল, মশলা বাটাবাটি করছে, ওই তো এখানে ছিল, এটা কেমনি কাজ করলো, এইটারে ধরে দিচ্ছে মায়েরা, মেয়েটারে এমনভাবে মারতেছে, ও তখন চিৎকার করতেছে। রাইসা তখন করলো কি, রাইসার মা বলতেছে তুই ভিতরে যা। ওই তখন দরজা টান দিয়ে ভিতরে চলে আসছে। এখন মেয়েটার যে মারতেছে তখন যে সাউন্ডগুলো আসতেছে, আমার তখন খুব খারাপ লাগতেছে, কারণ আমি তো একটি ইমোশনাল মানুষ, এই জিনিসগুলো আমি নিতে পারি না। আমার তখন খুব খারাপ লাগতেছে। লাগার পরে আমি তখন ওখানে বসে গেলাম। রাইসা আমারে বলতেছে যে কী হয়েছে, তুমি এমন করতেছো কেন, তুমি মনে হয় খুব বেশি মানে হাইপার হয়ে যাচ্ছ। আমি বললাম যে হ্যাঁ, মেয়েটা কী হয়েছে বলো তো আমারে। পরে বলা, আর এটা সারাদিন মশলা টশলা বাড়ছিল, আমাদের বাড়িতেই ছিল, এখন রাতের মধ্যে আমার খাটের নিচে এসে ঢুকে গেছে। ও তো বুঝতেই পারছে আমার গয়নাঘাটে আমি খুলবো রাতের বেলায়, আল্লাহ মাফ করছে, আমি বুঝতে পারছি। যদি আমি বুঝতে না পারতাম তাহলে তো আমার সব গয়নাঘাটে নিয়েও পালাইতো, আমার সব গয়নাঘাটে নিয়েও চলে যেত। আমার তো আল্লাহ আমাকে বাঁচাইছে। আমারে বলতেছে, আমি বললাম রাইসা একটা কাজ করো, আমার খুব খারাপ লাগতেছে, আমি এটাকে একটু দেখবো। মানে ভিতরে এমনিই একটা অনুভূতি চলে আসছে। ও তখন বলে যে না দেখবা, মানে এটা কী বলতেছো, তুমি দেখবা ওই মেয়েকে চোরেরে তুমি দেখবা কি। আমি তখন বললাম যে আমি তখন একটা আপনার প্যান্ট পরা ছিলাম, সাদা প্যান্ট, আর হচ্ছে একটা গেঞ্জি গায়ে ছিল। তো আমারে বলে যে, আমি বললাম যে আমি ঠিক আছে, আমি একটু যাই, আমি একটু গিয়ে বাইরে থেকে একটু মেয়েটাকে দেখে আসি। ও আমারে বলতে, স্যার তুমি কি পাগল হয়েছো, তুমি চুন্নি দেখতে যাবা বাঁশরঘর থেকে বের হয়ে? আর আমাদের এখানে একটা নিয়ম আছে, বাঁশরঘর থেকে বের হওয়া যায় না। বর রাতের বেলায় বাঁশরঘর থেকে বের হলে এটা মানে হয়, মানে কলঙ্ক হয়, বা হচ্ছে মেয়ের সৌভাগ্য হয় না, পরে ক্ষতি হয় মেয়ের। আমাদের এটা একটা নিয়ম আছে, সো তুমি চাইলেই কিন্তু বাঁশরঘর থেকে বেরোতে পারবা না। আমি তখন বললাম যে রাইসা দেখো, আমি বাসরঘর থেকে বের হবো না, বাট আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, মেয়েটাকে এইভাবে মারতেছে, ওই তো তুমি একটু মেয়েটারা ডাইকা না, আমি একটু দেখবো। ও
ওই তখন বলে তুই কি বলতেছ? আমি তখন বললাম যে রাইসা দেখো আজকে তো আমাদের বাসর রাত, সো বাসর রাত আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিবা না? মানে আমার ভিতরে ভাই কেমন হচ্ছিল জানেন, যে মেয়েটার এইভাবে মারলো, মেয়েটা কেনই বা চুরি করতে আসছে, এবং সে কত সাহসী যে সে একটা বাসর ঘরে খাটের নিচে সে লুকিয়েছিল। আমি যে তুমি একটু ডাক দাও, আমি একটু কথা বলি প্লিজ, বউ একটু ডাক দাও। অনুরোধ করার পর ও তখন করলো কি, বাসর ঘরে গেটটা খুলে ওর মায়ের ডাক দিছে। ওর মা পাশের রুমেই ছিল, ওইখান থেকে আসছে। পরে বলতেছে মা একটা কাজ করো, মেয়েটারে গিয়া তুমি শুধু মেয়েটারে নিয়ে ঘরে নিয়ে আসো। ওর মা তখন বলতেছে কি বলিস তুই, বাসর ঘরে মেয়েরে আনবো কেন? বলে তোমার যা বলতেছে মা তুমি করো, প্রয়োজনে দাদির সহ সাথে রাখো, দাদির সহ সাথে রেখা মেয়েটাকে এখানে নিয়ে আসো। তো এগুলো বলার পরে ও মা তখন একটু বিব্রত হয়ে গেল যে কী ব্যাপার, কেন এরকম মেয়েরে রাখতেছে এই সময়ের ভিতরে। তখন ওর মা করলো কি, তারপরেও গেছে, মানে ভিতরে গেছে, যে মেয়েটারে ধরছে, ধরে মনে হয় বাইদা টাইদা রাখছিল, ওখান থেকে খুলছে, খুলে নিয়ে আসছে। আসার পরে ওর কাছে দিছে, ওর কাছে দেওয়ার পরে ওই তখন কী করছে, মেয়েটারে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকাইছে। মেয়েটার হাতটা দিয়ে মোটামুটি তখন আপনার রক্তের মতো বেরোইতে আছে। তা এই সময়ের ভিতরে যখন মেয়েটাকে ঘরে নিয়ে আসলো, আসার পরে মেয়েটাকে দেখার পরেই আমার কাছে কেমন যেন আমার ভিতরটা ভাই একটা কামড় দিয়ে উঠছে। মানে কামড় দিয়ে উঠছে বলতে, মেয়েটার যে আপনার মানে কপালের যে সাইডটা, এই কপালের সাইডটা এবং চোখ টোকগুলা মানে কেমন জানি দেখতে অনেকটা আমার মতো, আমার চেহারার মতো অনেকটা। তো আমি মেয়েটাকে একটা নজর দেখেই আমি খাট থেকে, মানে আগেই তো বসেছিলাম, মানে খাট থেকে উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর রাইসা বলে তোমার দেখা হয়েছে, মেয়েরে কিছু জিজ্ঞেস করবো? আমি বললাম হ্যাঁ আমি জিজ্ঞেস করবো। পরে বলে কী জিজ্ঞেস করবা? তাহলে করো, তো চোরের বাসর করে আইনা রাইখা দিস, সবাই কি বলবে, খারাপ মনে করবে না? আমি তো দরজা লাগাই দিছি। আমি তখন মেয়েটারে বললাম যে বোন তুমি একটু বসো। তো মেয়েটা বসছে, তখন তার হাতটা দিয়ে রক্ত বেরিতেছে, ঘাট দিয়ে রক্ত বেরিতেছে, এদিক দিয়ে রক্ত বেরিতেছে, তাকে মোটামুটি খুবভাবে মারছে। পরে আমি বললাম যে কী নাম তোমার? বলে আমার নাম সেলিনা। তো সেলিনা বলার পরে আমি বললাম যে তোমার বাড়ি কোথায়? পরে বলে আমাদের বাড়ি রাজশাহীতেই। তুমি চুরি করতে আসছো কেন? বলে ভাইয়া বাবা মা বিয়ে দিছে একজন খারাপ মানুষের হাতে, আমার 2টা বাচ্চা আছে, তো বাচ্চাগুলোরে খাওয়ানো লাগতেছে এই সেই, তো আর আমার জামাই কোনো কাজকাম করে না, আমার মারে। আসলে শেষ পর্যন্ত আমি এভাবে চুরি এর আগে অনেক করছি, বিভিন্ন বিয়ে বাড়িতে যাইতাম, মশলা বাড়তাম, সুযোগ পাইলে কনের গয়নাগাটি নিয়ে যাইতাম। তো ওনার গায়ে অনেক গয়নাগাটি ছিল, আমি এগুলো লোভেই হচ্ছে খাটের নিচে ঢুকে গেছি। এই বলে মেয়েটা তখন আমার পা ধরে এসে কান্নাকাটি করতে শুরু করছে, চিৎকার করে কান্না করতেছে যে ভাই আমারে মাফ করে দেন, আমার মাফ করে দেন। রাইসা তখন সেই তুই ছাড়, তুই আমার পা ধরলি কেন? এবং রাইসা তখন তার চুলের মুঠি ধরে আরও ঘুরাইতেছে। আমি তখন রাইসারে বললাম রাইসা প্লিজ স্টপ। ও বলে যে আমিন দেখো এটা খারাপ দেখা যাচ্ছে, বাসর ঘরের ভিতরে সবাই বাইরে, সবাই তো এখন মানে দেখতেছে যে তুমি চোরে নিয়ে বাসর ঘরে নিয়ে আসছো, সবাই কি মনে করবে বলো তো, এটা কেমন কথা, প্লিজ তুমি এগুলো করো না, তুমি ওরে 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 মেয়েটারে যেতে দাও। আলহাম রাইসা না, আমি মেয়েটারে যেতে দিব না, তুমি আমার কথা একটু শোনো, আমার কথা একটু শোনো, এমন করে না। আমি মেয়েটার সঙ্গে একটু কথা বলে, আমি তো কিছু করতেছি না, তুমি তো এখানে আছো, তুমি বসো আমি একটু কথা বলি। মেয়েটা তখন বসাইলাম, বসায় বলতেছি যে তোমরা কয় ভাই বোন? মেয়ে বলতেছে আমি জানি না আমরা কয় ভাই বোন। হলো আর আজব কথাবার্তা, তোমরা কয় ভাই বোন এটা তুমি নিজেও জানো না? বলে না ভাইয়া জানি না, আমরা কয় ভাই বোন জানি না। আমি যে তোমার আব্বা আম্মা আছে? বলে আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মা মারা গেছে। তাই বললাম তোমার মানে সত্যি কি তোমরা কয় ভাই বোন তোমার মনে নাই? বলে না আমার কয় ভাই বোন আমার এটা মনে নেই, তবে আমাদের অনেকগুলো ভাই বোন, এবং অনেকগুলো ভাই বোনের মাঝে আমার আব্বা আমার অনেকগুলো ভাই বোনকে, মানে আমাদের অনেকগুলো ভাই বোনের মাঝে অনেককে আমার আব্বা আম্মা হচ্ছে দিয়ে দিছে, কি জানি বলে পালক দিয়ে দিছে। পালক দিয়ে দিছে বললেই ভাই আমার কলিজারা তখন কাঁপ দিয়ে উঠছে। ওঠার পরে আমি বললাম যে সত্যি কি তোমার মানে তোমার ভাই বোনকে, অনেক ভাই বোনকে পালক দিয়ে দিছে? ও বলে হ্যাঁ পালক দিয়ে দিছে, আমি তাদের নাম জানি না। বলে তোমার আব্বা আগে কি করতো? বলে আমরা আগে ঢাকাতে থাকতাম, মানে ঢাকাতে থাকতাম এবং সেখান থেকে পরে আমরা গ্রামে চলে আসি। আমার আব্বা আম্মা গ্রামে আছে, আমার আব্বা মারা গেছে আজকে প্রায় কয়েক বছর হয়েছে, আর আমার আম্মা অনেক আগে মারা গেছে। আমি বললাম তোমার ভাইয়ের মধ্যে কারো নাম কি রানা ছিল, মানে রানা? ও তখন বলে দেখেন ভাই আমি তো জানি না, এবং এই কথাগুলো বলতেছি রাইসা আমার দিকে অবাক নজরে তাকিয়ে আছে। আমি তখন রাইসার দিকে তাকিয়ে বললাম যে রাইসা তুমি স্পষ্ট করে শুনে রাখো, এইটা আমার বোন, এইটা আমার বোন, এবং এদের খোঁজে আমি বাংলাদেশে আসছি। মেয়েটা তখন অবাকে আমার দিকে তাকায় আছে, মানে বুঝতে পারতেছিল না যে এখানে কী হচ্ছে। মেয়েটা তখন তাকায় আছে, আমি বললাম যে তুমি সবাইরে বলো মেয়েটার গায়ে যেন হাত না তোলে। আমি তোমাকে, তুমি আমার কথায় রাগ করো না প্লিজ,
আমি এই মেয়ের সঙ্গে তার ঠিকানা পর্যন্ত যাব। রাইসা তখন বলছে, দেখো আমার আব্বা আম্মা কী মনে করবে, সবাই ভাববে এটা কি। আচ্ছা ঠিক আছে, তুমি সকালে তারা নিয়ে যাও, এখন আপাতত তারা বাইরে নিয়ে যায় এবং বাইরে নিয়ে তারা আমরা রাখি, আমাদের বাসর ঘর কাটক এবং সকালে তুমি তার সঙ্গে আবার কথা বলে। বললাম যে না, আমি সকাল পর্যন্ত ওয়েট করতে পারবো না, এবং সকালে তারা হয়তো ভিডিও করে দিতে পারো না, আমি তারা এই ঘরেই রাখবো, তুমি আমার সঙ্গে এই ঘরেই থাকবা। ও বলে, দেখো পাগলামি করো না, সকাল হতে এখনও অনেক সময় বাকি আছে, কি বলবে মানুষজন আমারে। আমি বললাম, রাইসা কী বলবে না বলবে আমি তা কিচ্ছু জানতে চাই না, আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমার স্বামী, আমি যা বলবো তাই হবে, প্লিজ তুমি আমার কথার বাইরে কোনো কথা বললো না। সারাটা রাত এই শিলেনাকে নিয়ে আমি বসেছিলাম, পুরোটা রাত এই শিলেনাকে নিয়ে আমি বসেছিলাম। বসে থাকার পরে এবং শেষ পর্যন্ত আমি সকাল হওয়ার পরে ওর বাবা মা তো আমার উপরে খুব রাগ, ওর বাবা মা না, ওদের পরিবারের যারা আছে মোটামুটি সবাই আমার উপরে রেগে গেছে। সবাই বলতেছে যে এটা তো পাগল, মানে আমারে বলতেছে আর কি, তো পাগল, এই কী শুরু করছে এগুলো, সারা রাত মানে চোরে নিয়ে ঘরের ভিতরে বসেছিল। তো এই সকাল হওয়ার পরে আমি তখন সেনারে বললাম যে আপনি আমার সঙ্গে চলেন, আমি আপনার বাড়িতে যাব। তো গাড়ি নিয়েছি আমি, আমার বউ রাইসা এবং সেলিনা এবং তারেক, মানে আমাদের এক সম্পর্কের হয়, শালা হয় আর কি, ওরে নিয়ে ওই এক গাড়ি নিয়ে আমরা তখন রওনা দিছি মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে রওনা দেওয়ার পরে মেয়ের বাড়িতে গেলাম পরে মেয়ে তখন একটা মানে আপনার কেমন যেন একটা দাদি আছে, ওই দাদিটার তখন ডাক দিছে। ওর 2টা ছেলে আছে এবং একটা মেয়ে আছে, সন্তানগুলো মোটামুটি বড় হয়ে গেছে এবং জামাইটার কোনো খোঁজ খবর নাই। পরে ডাক দিয়ে বলে, দাদি আমার কি কোনো মানে ভাই ছিল যার নাম রানা, ঢাকাতে আমার আব্বা মা পালক দিয়ে দিচ্ছে, এরকম কি আছে? ওই বুড়ি বলতেছে যে না, আমরা তো জানি না। এর ভিতরে রাইসার সঙ্গে যে ওর একটা ভাই ছিল, উনি বলতেছে, ভাই আপনি তো হসপিটালে নিলেই টেস্ট করতে পারেন, হসপিটালে নিলে তো আপনার ভাই বোন কিনা সেটা বেরিয়ে যাবে। আমার মাথায় এই জিনিসটা ছিলই না এতক্ষণ আমার মাথায় এটা ছিলই না যে আসলে আমি তো হসপিটালে নিলেও টেস্ট করতে পারি। ওখান থেকে আমি তখন তাকে নিয়ে ডিরেক্টলি হসপিটালে রওনা দিয়েছি। হসপিটালে যাওয়ার পর ডক্টরের সঙ্গে কথাবার্তা বলি রাজশাহী মেডিকেলে, এবং সেখানকার একজন সিনিয়র ডাক্তারের সাথে কথা বললে পরে তিনি তখন পুরো বিষয়টা জানার পরে আমাদের স্যাম্পল নেয় এবং টেস্ট করে, এবং টেস্ট করে পরে রিপোর্ট দিয়ে বলে যে হ্যাঁ আপনারা ভাই বোন। আমি তখন রাইসারে বললাম, রাইসা আমি প্রথম দেখায় বলেছিলাম যেটা আমার বোন হবে, আমি প্রথম দেখায় বলেছিলাম যেটা আমার বোন হবে, তার চেহারার মাঝে আমি আমার চেহারার মিল পেয়েছি। রাইসা বলে, তো ঠিক আছে, এখন তো বুঝলেন রে আপনার বোন, এখন কি করবেন? আমি বললাম, কী করবো, আমার বাবা মায়ের কবর আমি জিয়ারত করব। আমি আমার বোন সেলিনার সঙ্গে আমার বাবা মায়ের কবরে গেলাম, এবং যাওয়ার পরে আমার বাবা মায়ের কবরটা তখন ভাই বেশ ভেঙে গেছিলো, ওখানে মানে থাকার মতো কোনো উপযোগী ছিল না। আমি তখন এই কবরটা ঠিক করলাম, কবরটা বাঁধাইলাম। প্রায় 4 দিন পর্যন্ত আমি আমার বাবা মায়ের কবরের কাছে ছিলাম। এদিক দিয়ে রাইসার পরিবার যারা ছিল এরা সবাই আসছে বা আমাকে সাপোর্ট দিছে। আমি আমার আমেরিকার বাবা মাকে জানাইছি যে আমি আমার বাপ মায়ের ঠিকানা পাইছি, আমার পরিবারের অন্য কাউরে পাই নাই, শুধু আমার একটা বোন পাইছি। আমার এই বোনের আমি জিজ্ঞেস করলাম যে আমার আর কোনো ভাই আছে কিনা। ও বলে হ্যাঁ, ওর আরও 3টা ভাই আছে, আরও 3টা ভাই আর আরও 2টা বোন আছে, বাট তারা কোথায় আছে সে বলতে পারে না, তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। তারে বিয়ে দিয়ে দিছে, সেই বাড়িতে আছে এবং এটাই তার স্বামীর বাড়ি। তার স্বামীও তার সঙ্গে খুব বেশি একটা ভালো নাই, সে চুরিদারি করে, এখানে সেখানে ঘুরে খুব কষ্ট করে সন্তানদেরকে নিয়ে এক মানবতার জীবনযাপন করে। আমি তখন বললাম যে বোন রে, আমি এত বছর তোরে পাইছি, আমি তোর তো দেশে রাইখা যাব না। ও তখন মানে আমার জড়াই ধরা কান্না করতেছিল। ভাই বিশ্বাস করেন, আমি যখন আমার বোনটারে বুকে জড়াই ধরলাম না, তখন আমার কাছে মনে হলো যেন আমি সেই ছোট্টবেলায় আমার মায়ের শরীরের ঘ্রাণটা পাচ্ছিলাম, আমার মায়ের শরীরের গন্ধটা পাচ্ছিলাম। আমি তখন আমার বোনটারে ছড়াই ধরছি, ধরে তার কপালে চুমু দিয়েছি, দিয়া আমি আমার বোন এবং আমার ভাগ্নিগুলারে সবগুলারে নিয়ে তখন রাইসাদের বাসায় আসছে। আইসা রাইসার বাবা মারে বললাম যে আমি তো আপনার মেয়েকে বিয়ে করছি, আমি তো আপনাদের মেয়ের জামাই, আমি একটা অনুরোধ করি আমার এই বোনটারে আপনাদের বাসায় রাখেন। উনি বলে হ্যাঁ অবশ্যই থাকবে আমাদের বাসায়, রাজার হাওলাতে থাকবে, তুমি কোনো টেনশন করো না। এই বোনেরে আমি রাখছি এবং আমি আমার বোনকে খুঁজে পাইছি, আমার পরিবারকে খুঁজে পাইছি, এটা জানা মাত্রই আমার আব্বা আম্মা আমেরিকা থেকে চলে আসছে, যারা আমার বিয়েতে আসে নাই। আমি বিয়ে করছি, তারা আমার বিয়েতে আসে নাই। তো যখন জানতে পারছে যে আমি আমার বোনকে খুঁজে পাইছি, আমার পরিবার খুঁজে পাইছি, আমার আব্বা আম্মা আমেরিকা থেকে চলে আসছে, এসে আমারে বলতেছে যে তারাও অনেক যাচাই বাছাই করছে এবং তারাও পরে শিওর হয়েছে যে হ্যাঁ এটা আমার বোন। তো পরে আমার আব্বা আম্মা বলতেছে এখন তুই কী করবি, কী করতে চাচ্ছিস? আমি বললাম যে আমি কিছু করব না, আমি আমার বোনের সঙ্গে আমি আরও কয়টা দিন থাকবো, প্রায় আপনার 1 মাসের মতো বোনের সঙ্গে ছিলাম।
বাট আমার আর আমেরিকা যেতে ইচ্ছে করতেছিল না। আমার আব্বা মা আমার সঙ্গে ছিল, রাইসার বাবা মা ছিল, তারা সবাই আমারে বুঝাইলো যে তুমি আমেরিকাতে চলে যাও, তোমার বোনকে যেহেতু পাইছো, তোমার বোনকে তুমি নিতে পারবা, কোনো সমস্যা নেই, তোমার বোন আমাদের কাছেই থাকবে, আমরা তার খোঁজ খবর নিব, আমরা তার রক্ত তালাশ নিব, তুমি এখন আপাতত যাও এবং গিয়ে তুমি পরে তোমার বউকে নিয়ে যাও। আমি আসলে যেতে চাচ্ছি না আমার বোনকে রেখে, তারপরেও আমার শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা সবাই বুঝিয়ে শুনে আমাকে পরে আমেরিকাতে নিয়ে গেছে। আমেরিকাতে নেওয়ার পরে আমি প্রতিদিন আমার বোনের খবর নিতাম, সেলিনার খবর নিতাম, ও কোথায় আছে, ও কেমন আছে, ও ভালো আছে কিনা, ও ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা, প্রতিদিন ওর সঙ্গে কথা বলতাম। বলতে বলতে তো তখন আমি আমার বউয়ের মানে ভিসা টিসা সব কিছু ঠিক করে ফেলি, আমার ওয়াইফের। তখন কিন্তু আসলে মানে বউকে বিদেশ নেওয়াটা খুব বেশি একটা হার্ড ছিল না, এখন তো নাই বললেই চলে, এখন তো নেওয়াই যায় না। তো পরে আমার বউকে আমি সব কিছু ঠিকঠাক করে আমি তখন আমার বউকে আমেরিকাতে নিয়ে আসি। তো আমার বউর সঙ্গে আমি আমার মানে বোনকে নিয়ে আসতে চাচ্ছিলাম, সেলিনাকে। তো সেলিনা আসলে ও আসতে চায় না, মানে ও বলে যে ভাই আমি যাব না, আর আমি ওখানে গিয়ে কী করবো, আমি তো এখানেই সব কিছু পাইছি, যেটা আমার কল্পনাতেও ছিল না। আমি দুমুঠো ভাতের জন্য মানুষের বাড়িতে চুরি করতাম, আজ সেই আমি এত বড় একটা বাড়ি পাইছি, আমার তো ভাই আর কিছু লাগবে না। এরপরে রাইসাকে নিয়ে যখন আমি আমেরিকাতে চলে আসি, আমি আর রাইসা একসঙ্গে থাকতেছি। তো আমার বোনের সঙ্গে কথা বলতে বলতে অনেক দিন পরে আমার বোন আমারে বলতেছে, ভাইয়া আপনার কাছে তো বলতে আমার ভয় লাগে, তারপরে একটা কথা বলি ভাইয়া, যদি সম্ভব হয় আমার জামাইটার একটা লাইন করে দেন। ওর জামাই কিন্তু ওই আমার শ্বশুর বাড়িতে আসছিল, ওর জামাই কী জানি চাকরি করতো রাজশাহীতে। পরে আমার কাছে আসছিল, আইসা আমার পা ধরে সালাম করছে, আমার সঙ্গে মোলাকাত করছে এবং খুব ভালোভাবে আমার সঙ্গে কথা বলছে। তো আমার বোন আমারে বলতেছে, ভাই আমার তো ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে নিয়ে থেকে যাব, আমার কোনো সমস্যা নেই, যদি পারেন আপনি আমার জামাইরে একটা লাইন করে দেন, আমার জামাইটার যদি পারেন একটা ব্যবস্থা করে দেন। আমি তখন রাইসারে বললাম যে রাইসা এই ঘটনা, এখন কি করা যায়। রাইসা আমারে বলে যে হ্যাঁ, তুমি যদি মনে করো তোমার বোন জামাইকে একটু লাইন করে দাও, কারণ তুমি তো আর সারা জীবন তোমার বোনকে টানতে পারবে না, তোমার বোন জামাই যদি একটা লাইন হয়ে যায় তাহলে পরে সে তোমার বোনকে দেখতে পাবে, তোমার ভাগ্নি টাগ্নি বা যারা আছে এদেরকে পরে তুমি প্রয়োজনে একটা লাইন করে দিও, আগে বোন জামাইটাকে লাইন করো। তা আমার বোন জামাইয়ের আসলে কোনো যোগ্যতাই ছিল না আমেরিকাতে আসার, মানে কোনোভাবেই না। তো আমি সে সময় প্রায় আপনার 30 লক্ষ টাকার মতো কন্ট্রাক্ট করি একজন বাঙালি মানে এজেন্সির সঙ্গে, এবং ওই 30 লক্ষ টাকার বিনিময়ে অনেক কষ্ট করে অনেক কাঠগড় পুড়িয়ে সবশেষ আমার বোন জামাইকে আমি তখন এই আমেরিকাতে নিয়ে আসি। ওনার নাম ছিল হচ্ছে নাজিমউদ্দিনকে আমি তখন আমেরিকাতে নিয়ে আসি। আমেরিকাতে আসার পরে নাজিমউদ্দিন আমাদের বাসায়, আমি যে বাসায় থাকতাম ওই বাসায় থাকতেছে। তো ওরে আমি একটা কাজ দিচ্ছি, কাজ দেওয়ার পরে ওখানেও ঠিকমতো কাজ করতে পারে না, আর ওর একটু সমস্যা ছিল, ও নেশা করতো। আমেরিকাতে আসার পরে ভাই প্রচুর নেশা করতো। আমি ওরা বারবার বলতাম যে নেশা থেকে বেরোয়ার জন্য, আমি বোনের কাছে বিচার দিতাম। আমার বোন আমারে বলতো যে ভাইয়া ঠিক হয়ে যাবে এই সেই, এবং একটা সময় ও তখন ইলিগেল হয়ে গেল, মানে ওর যেখানে কাজ দিছিলাম ওইখান থেকে কাজে ছাঁটাই করে দিয়েছে, বা তার কোনো সমস্যার কারণে তখন ইলিগেল হয়ে গেছে ওখানে। কাজের কন্ট্রাক্ট শেষ, এবং কাজের কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে তখন তাকে দেশে চলে আসতে হবে। আমি তখন বললাম যে তোমার তো দেশে চলে যাওয়া লাগবে, যেখানে কাজ দিলাম সেখানেও তুমি ভালোভাবে কোনো ভালো পারফরমেন্স করতে পারো নাই, এখন তুমি কি করবা আমার এইটা বলো। আমার বোন আমার বারবার কান্নাকাটি করে একটা কথাই বলতো যে ভাই কিছু একটা করেন। তা আমি ওরে নিয়ে কী করবো ভাই, পরে আমাদের বাসায় রেখে দিছি। তা আমাদের বাসায় দিন যাইতেছে, এরকম করতে করতে আমার বউ রাইসা তখন প্রেগনেন্ট হয়ে গেছে। রাইসা তখন গর্ভবতী। আমি তখন আমার বোন জামাইরে বললাম যে রাইসার কিন্তু বিয়ে করার প্রায় আপনার 1-1.5 বছর পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি, অনেক পরে সন্তানাদি হয়েছে, ওর একটু শারীরিক সমস্যা ছিল। তো আমি বললাম যে আপনি আমাদের বাসায় থাকেন, বাসায় দেখাশোনা করেন এবং যা যা লাগে এনে দেন। তো আমার আব্বা আম্মা আছে, আমি আছে, আমার ওয়াইফ আছে, উনি আমাদের বাসায় থাকতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার রাইসার ঘরে একটা মৃত মেয়ে হয়, মানে আল্লাহর কেউ আমি জানি না, আমার মেয়েটা মৃত হয়। এবং মৃত হওয়ার পরে রাইসা মানসিকভাবে তখন অনেকটা ভেঙে পড়ে, কার সঙ্গে কথা বলে না, কেমন যেন একটু চুপচাপ থাকে, একা একা থাকে, মানে একটু অন্যরকম হয়ে গেছে। তাই আমি ওর সঙ্গে কথাবার্তা বলি, প্রবলেম নাই, তুমি একটু ঠিক থাকো, এটা সেটা এরকম করে তার সঙ্গে কথা বলতেছি একটু করতে করতে রাইসা কেমন জানি একটু মানসিকভাবে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, মানে কেমন জানি তার মাঝে একটা পরিবর্তন দেখতে পাই। পরে আব্বু আমাকে বললো যে মানসিক ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য। মানসিক ডাক্তার কাছে নিয়ে যায়, মানসিক ডাক্তার দেখায়, দেখানোর পরে ডাক্তার কিছু মেডিসিন দেয় ওকে, মানে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ দেয় এবং বলে ঠিক হয়ে যাবে ইয়ে করার জন্য। বাট দেখা গেলো যে সময় যত সামনের দিকে যাচ্ছে ওর ভিতরে কোনো রকম কোনো কিছু পরিবর্তন আসতেছে না।
বারবার দেখতেছি ও আরও বেশি ডিপ্রেস হয়ে যাচ্ছে, আরও বেশি হয়ে যাচ্ছে, এবং এরকম করতে করতে সাডেনলি একটা সময় দেখলাম কি ও আমার বোন জামাই নাজিমুদ্দিনের প্রতি কেমন যেন খুব আকৃষ্ট হয়ে গেছে। ও খাইতে বসলে নাজিমুদ্দিনকে ডাকবে যে নাজিমুদ্দিন ভাই আসে না কেন, ওনারা খাইতে বলেন, ওনাকে আসতে বলেন। তা আমি ভাই প্রথম থেকে ভাবছিলাম, যেহেতু আমি কাজকামে অনেক ব্যস্ত থাকি, বাইরে বাইরে থাকি, বাসায় টাইম দিতে পারি না, নাজিমুদ্দিন অলওয়েজ যে বাসায় থাকে, ওর দেখাশোনা করে বা যখন যা লাগে দিচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো নাজিমুদ্দিনের প্রতি ওর একটা আন্তরিকতা বাড়ছে। তা আমার কাছে এটা বেশ ভালোই লাগলো, যেখানে আমার বোন এবং আমার বোনের বাচ্চা কাচ্চাকে সে এতটা ভালো দেখতে পারতো না, আর এখন আমার বোন জামাইয়ের প্রতি তার একটা ভালো টান ছিল। এতে আমার কাছে মন্দ লাগে নাই, ভালোই লাগছে যে ঠিক আছে ও এটা করুক। এরকম করে সময়গুলো কাটতে 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 ও কেমন জানি ধরেন বাসার মধ্যে একটা ফল নিয়ে আসলেও না, এটা অর্ধেক কাইটা নাজিমুদ্দিনের জন্য রেখে দিবে, যে এই অর্ধেক নাজিমুদ্দিন খাবে, এরকম করতো, মানে খুবভাবে করতো। তখন কিন্তু মোটামুটি আমার বউয়ের গ্রিন কার্ড হয়ে গেছে, আমার বউ রাইসার ওই সময় গ্রিন কার্ড হয়ে গেছে, এবং গ্রিন কার্ড হয়ে যাওয়ার পরের কথা আমি আপনাকে বলতেছি, এখানে অনেকগুলো মানে আপনার মাস নয় লাইক বৎসরও কেটে গেছে। একটা পর্যায়ে দেখলাম যে না, কোনোভাবেই আমি রাইসাকে আর ঠিক রাখতে পারতেছে না, ও প্রচুর পরিমাণের পাগলামি করতেছে। মেডিকেলে ভর্তি করালাম, ডাক্তার দেখালাম, এই করালাম সেই করালাম, কোনো কিছুইতেই ও আর ভালো লাগে না। ওকে যখন আমি বললাম যে তুমি দেশে যাও, দেশে গিয়ে না হয় তোমার আব্বা আম্মার সঙ্গে একটু দেখা করে আসো, তাদের সঙ্গে যদি কিছুটা সময় কাটিয়ে আসো, তা তোমার কাছে কিছুটা হলেও ভালো লাগবে, তুমি এভাবে থাইকো না, তুমি একটু দেশে যাও। বাট দেশে যাওয়ার কথা বললেও দেশে যেতে চায় না, ও দেশে যাবে না, এরকম করতেছে। এবং যতক্ষণ পর্যন্ত নাজিমুদ্দিন ওর কাছে থাকেও ততক্ষণ ভালো থাকে, ওর কোনো প্রবলেম নাই। নাজিমুদ্দিন ওর কাছে আছে মানে ও একদম ভালো, সুস্থ, সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট নাজিমুদ্দিন ওর চোখের আড়াল হলেও কেমন যেন হয়ে যায়, মানে একটু অন্যরকম হয়ে যায়। আই ডোন্ট নো যে ও কেন এরকমটা হয়। আমি আসলেই বুঝতে পারতেছিলাম যে ও কেন এরকমটা করে, প্রচুর পরিমাণের আপনার ঝামেলা হইতেছে। তো এরকম করতে করতে একদিন হঠাৎ করে হলো কি, দুপুরের দিকে আমি তখন অফিসে, আমার আম্মা আমাকে কল দিয়ে বলতেছে যে আমার তো ভালো লাগতেছে না, তুই একটু বাড়িতে আয়, মানে বাসায় আয়, এটা বলতেছে। আমি বললাম যে কী হয়েছে? মা বলে তুই আয়। তো আমি বাসায় আসতেছি অন দ্য ওয়ে মা আমাকে বারবার ফোন দিতেছে, তখন তো আমি ড্রাইভ করতেছি, ফোন রিসিভ করতে পারতেছি না। বাসার গেটে এসে মায়ের ফোন ধরছি, মা আমার বলতে এতক্ষণ ফোন ধরিস নাই কেন? আমি বললাম তো ফোন ধরিনি, কী হয়েছে আমাকে বলো। বলে তোর বোন নাজিমুদ্দিনের সঙ্গে বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেল, কোথায় গেছে? মা বলে জানি না। তখন আমি দ্য মিনটাইম হচ্ছে রাইসারে কল দিলাম যে রাইসা তুমি কোথায়? ও আমাকে বলতেছে তুই আর আমাকে ফোন দিবি না, খুব খারাপ ব্যবহার করতেছে। কিন্তু আমি খারাপের কিছুই করি নাই, ওর সঙ্গে আমার এত মধুর সম্পর্ক যা ঠিক বলার মতো না, কিন্তু আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করতেছে, খুব খারাপ ব্যবহার করতেছে, যে তুই আমার সঙ্গে কথা বলবে না, তুই একটা লম্পট, এই সেই, মানে দুনিয়ার অভিযোগ আমার উপরে। আমি তখন নাজিমুদ্দিনের কল দিলাম, নাজিমুদ্দিন আমার কলগুলো কেটে দিতেছে, বারবার কল দিচ্ছে, কেটে দিচ্ছে। আমি তখন পুলিশ ক্লেম করলাম, এবং পুলিশ ক্লেম করার পরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক পরে খুঁজে পাওয়া গেল, এবং পাওয়া যাওয়ার পরে আমার স্ত্রী রাইসা তার স্বইচ্ছায় সে আমাকে ডিভোর্স করে, মানে কোনো কিচ্ছু নাই, আমাদের মাঝে কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই, উই আর ফাইন, খুব ভালো। এর মধ্যেই সে আমাকে ডিভোর্স করে দেয়, এবং ডিভোর্স করে দেওয়ার পরে তখন মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, আসলে এভাবে আমাকে ডিভোর্স করে দিল না, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো কোনো অন্যায় করি নাই। ওর সঙ্গে আমার বেশ ভালোই সংসার কাটতেছে। ওর থেকে ডিভোর্সটা পাওয়ার পরে আমি মানসিকভাবে প্রচণ্ড রকমের ভেঙে পড়ি, এবং ও আমার বোন জামাই নাজিমুদ্দিনকে বিয়ে করে ফেলে। তো আমি আমার বাংলাদেশে আমার বোনকে বললাম, আমার বোন সেলিনাকে বললাম, আমার বোন বলে ভাইয়া আমি শুধু তোমার জীবনটা নষ্ট করেছি, আমি ভুল করেছি, আমার হাজব্যান্ড ভালো ছিল না, আমি জানতাম। এইভাবে অনেক দিন থাকার পরে একটা পর্যায়ে আমি জানতে পারলাম, আমি কিন্তু ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখি নাই, আমার বউ রাইসার সঙ্গেও না, এবং আমার বোন জামাই নাজিমুদ্দিনের সঙ্গেও না। এইভাবে দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরে আমার বোন আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া রাইসা ভাবি তো দেশে চলে আসছে। আমারে বললাম যে কেন দেশে চলে আসছে? বলে দেশে চলে আসছে। এবং এরই মাঝে হলো কি, আমার বোন যেহেতু আমার বোন জামাই আমার ওয়াইফকে বিয়ে করে ফেলছে, সে আমার বোনকেও ছেড়ে দিছে। তখন কিন্তু আমার বোনকে আমিই দেখাশোনা করতাম, তার বাচ্চা কাচ্চাকে খাওয়া দাওয়া করাইতাম, সব কিছু আমি। তারপরে আমার বলতেছে ভাইয়া রাইসা ভাবি তো দেশে আসছে। তো দেশেও রাইসা গেছে, যাওয়ার পরে ওর মা তখন আমাকে খুব ফোন দিত, রাইসার মা। এবং ফোন দেওয়ার পরে একটা সময় রাইসার মা বলতেছে যে আসলে মূলত আমার মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তা আমি তো ভাই ব্ল্যাক ম্যাজিক এগুলো বুঝি না, বা এগুলো কি আমি জানি না। পরে আমার বলে যে আমার মেয়েটাকে কালো জাদু করা হয়েছিল, এবং কালো জাদুর প্রতিফলে আমার মেয়েটা মানসিকভাবে পাগল হয়ে গেছিলো, এবং এইটা নাজিমুদ্দিন করছে। তো পরে আমার আব্বা মা আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথাবার্তা বলে এবং এরপর রাইসাকে আবারও পুনরায় আমি আমেরিকাতে নিয়ে আসি। আনার পরে আব্বা মা তখন আবারও কলমা কাবিন করে ঠিক একইভাবে রাইসার সঙ্গে আমার আবাকে বিয়ে পড়াই দেয়। এখন বিয়ে পড়াই দেওয়ার পরে যখন রাইসাকে আমি, একজন আফ্রিকান কবিরাজ ছিল, আপ্রিকট ওনার বাড়ি, তো
তো সেই লোকটার সঙ্গে আমি যখন কথা বলি তিনি তখন আমি আসলে ভাই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো বুঝতাম না, এগুলো আমি জানিও না। পরে জানতে পারলাম যে হ্যাঁ, আমার ওয়াইফকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এবং নাজিমুদ্দিন আমেরিকাতে তার যে পরিচিত বন্ধুবান্ধব আছে তাদের মাধ্যমেও জানতে পারি সে নিজের ডকুমেন্ট করার জন্য এটা করেছে। কারণ তার কোনো ডকুমেন্ট ছিল না, তার কোনো কাজ করার ছিল না। এখন সে নিজের ডকুমেন্ট করার জন্য আমার বউকে এরকম করছে এবং আমার বউ তাকে ডকুমেন্ট করে দিছে। তো যাই হোক ভাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই এবং সবশেষ আমি আমার বউকে পাইছি আল্লাহর অশেষ রহমতে। আমার এখন 3টা কন্যা সন্তান। আমি শুনেছিলাম যার 3টা কন্যা সন্তান আল্লাহ নাকি তাকে জান্নাতে যদি 3টা কন্যা সন্তানকে দিনই লাইনে মানুষ করা যায়। তো আমার মেয়ে 3টার মাঝে আমি 2টাকেই আপনার দিনই লাইনে পড়াশোনা করাচ্ছি, আমার 3টাকে আমি করাবো। এবং আলহামদুলিল্লাহ এখন আমি বেশ ভালো আছি আমার স্ত্রীকে নিয়ে। এবং আমার বোন শেষে আমার যে বাংলাদেশে বোন আছে সেলিনা এবং তার বাচ্চা কাচ্চা আমি সবাইকে আমেরিকাতে নিয়ে আসি। আমার বোন এখন একটা জব করেও সিঙ্গেল থাকে, বাচ্চা কাচ্চা নিয়েও বেশ ভালো আছে, আর আমি আমার বাচ্চাদেরকে নিয়েও বেশ ভালো আছি। আপনার গল্প আমরা শুনি, আমাদের পরিবারের সবাই শুনে, বিশেষ করে আমার বোন সেলিনা আপনার গল্পের খুব পাগল এবং ওর মাধ্যমে এবং ওর রিকোয়েস্টে আমি আপনাকে আমার গল্পটা বলেছি। যদি পারেন আপনি রেকর্ড করবেন। খুব ব্যস্ত ভাই, সময় পাই না, গল্প লিখতে অনেকটা সময় লাগে, কাজের ফাঁকে ফাঁকে লিখেছি। কোনো কিছু না বুঝে থাকলে আপনি কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো। আর অনেক কিছু আপনাকে বলি নাই, হয়তো ব্যস্ততার কারণে বলা হয়নি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা আমেরিকা থেকে ইয়ামিন রানা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকা এবং রাজশাহীর ছেলে বর্তমানে আমেরিকান সিটিজেন মোহাম্মদ ইয়ামিন রানার জীবনের এই হৃদয় বিতারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, ইয়ামিন তার জীবনে যে ভুলটা করেছে নাজিমুদ্দিনকে নিয়ে, আমি ভেবেছিলাম যে নাজিমুদ্দিন তার পুরো জীবনটাই ধ্বংস করে দিবে। তবে আল্লাহর অশেষ রহমত যে সে তার পুনরায় তার বউকে আবারও ফেরত পেয়েছে, তার বোনকে সে আমেরিকাতে নিয়ে গেছে। এই কাজটা যদি সে নাজিমুদ্দিনকে না নিয়ে আগেই তার বোন এবং বোনের বাচ্চাদেরকে নিয়ে যেত, তাহলে হয়তো তাকে আজকে এই দিনটা দেখা হতো না, এই দিনটা দেখতে হতো না। আমি আপনাদেরকে বারবার বলি যে প্রতিটা গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সতর্ক করতে চাই। আপনি যদি সতর্ক হন তো আমার গল্প বলা সার্থক, আর আপনার গল্প শোনাও সার্থক। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।